সবাই আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। দ্রুত দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ডটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে ওকে, তাহলে সাউন্ড ঠিকঠাক আছে। ওকে, তাহলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভেক্টরের দ্বিতীয় ক্লাসে। আমরা ভেক্টর অধ্যায়টা পড়তেছিলাম, আমরা প্রথম ক্লাসটা করছি, আজকে ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তো দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা ভেক্টর অধ্যায়টা 2 নম্বর ক্লাস করব, ভেক্টর অধ্যায়ের 2 নম্বর ক্লাস আজকে আমরা করব। দাদা সমতলীয় ভেক্টরটা আবার বুঝান। সমতলীয় ভেক্টর মানে একই তলে ক্রিয়া করবে, ঠিক আছে? সমতলীয় ভেক্টর মানে একই তলে ক্রিয়া করবে। তুমি যে রুমে আসো সেই রুমের দেওয়ালগুলারে চিন্তা করো এক একটা তল। তুমি যে রুমে এখন অবস্থান করতেছো সেই রুমের দেওয়ালগুলাকে এক একটা তল চিন্তা করো। মেঝে একটা তল, ডান পাশে একটা তল, বাম পাশে একটা তল, ছাদটা একটা তল, সামনে আর একটা তল, তাই তো? এভাবে এই তলগুলা চিন্তা করো। যে সকল ভেক্টর একই তলে ক্রিয়ারত থাকে তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। তাহলে এটা তো না বোঝার কিছু নাই, ঠিক আছে? রাকিবুল ইসলাম বলছেন কেমন আছেন দাদা? ভালো আছি, একটু হালকা কাশি হয়েছে। তাহলে চলো আমরা শুরু করে দিই, কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। তাহলে আজকে আমরা ভেক্টর অধ্যায়ের 2 নম্বর ক্লাসটা করব। প্রথমে যে টপিকটা আজকে আমরা পড়বো, আমরা গত ক্লাসে কয়েকটি সংজ্ঞা পড়ছিলাম, তো সংজ্ঞাগুলো এখনো শেষ হয়নি, সংজ্ঞা এখনো শেষ হয়নি, ঠিক আছে? তাহলে আজকে আসো, প্রথম যে সংজ্ঞাটা, প্রথম যে ডেফিনেশনটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর, যতগুলো ডেফিনেশন আমরা শিখছিলাম দেখো সবগুলার নামের মধ্যেই ডেফিনেশন লুকানো ছিল। ঠিক একইভাবে এটারও নামের মধ্যে ডেফিনেশন লুকানো আছে। কি বলা হচ্ছে? সমপ্রারম্ভিক ভেক্টর। প্রারম্ভ মানে আরম্ভ, শুরু। তাহলে যে সকল ভেক্টর কোনো একই পাদবিন্দু থেকে শুরু হবে, অর্থাৎ যে সকল ভেক্টরের শুরুর বিন্দু একই, শুরু আরম্ভ হওয়ার বিন্দুটা একই, তাদেরকে বলা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। ইংরেজিতে এটাকে বলা হয় কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর, ঠিক আছে? কো ইনিশিয়াল অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট, স্টার্টিং পয়েন্টটা থাকবে একই। তাহলে যে সকল ভেক্টরের, একটু ছোট্ট করে ডেফিনেশনটা আমরা লিখি, যে সকল ভেক্টরের, যে সকল ভেক্টরের শুরুর বিন্দু, শুরুর বিন্দু অর্থাৎ শুরুর বিন্দু বলতে আমরা কি বুঝাচ্ছি? পাদবিন্দু, স্টার্টিং পয়েন্ট, পাদবিন্দু একই হয়, একই হয়, তাদেরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। সমপ্রারম্ভিক ভেক্টর বলে, বুঝছো? নামের মধ্যেই ডেফিনেশন থাকবে। পরীক্ষার হলে যদি ভুলে যাও, মনে যদি না থাকে, নামটা দেখবা, নামটা দেখলেই দেখবা সংজ্ঞা মনে পড়ে গেছে। তাহলে যে সকল ভেক্টরের শুরুর বিন্দুটা একই থাকবে, পাদবিন্দুটা একই থাকবে, তাদেরকে বলা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। আমরা একটু চিত্র আঁকতে চাই। তো মনে করো এইটা হচ্ছে কোনো কতগুলো ভেক্টরের স্টার্টিং পয়েন্ট, এখান থেকেই শুরু হবে। তাহলে এখান থেকে এই একটা ভেক্টর, এখান থেকে ধরো এই আর একটা ভেক্টর, এই যে দুইটা ভেক্টর এখান থেকে শুরু হলো, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। এই যে এদের শুরুর বিন্দুটা, এটা শুরুর বিন্দুটা ধরো ও বিন্দু। তাহলে এ ভেক্টরও ও বিন্দু থেকে শুরু হচ্ছে, বি ভেক্টরও ও বিন্দু থেকে শুরু হচ্ছে। আমি যদি ভেক্টরকে একটা সরল রেখা দিয়ে রিপ্রেজেন্ট করি, তো এ ভেক্টরকে মনে করো ও পি সরল রেখাটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর বি ভেক্টরটাকে ও কিউ সরল রেখা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে শুরুর বিন্দু দেখো ও পি ও কিউ, শুরুর বিন্দু কমন বিন্দুটা ও, তো এটাকেই বলা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। কথা কি বুঝছো? সমপ্রারম্ভিক ভেক্টর। মনে করো একটা ত্রিমাত্রিক ক্ষেত্রের কথা চিন্তা করো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে এই যে এক্স অক্ষ, এই যেটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে? তোমার ঘরের কর্নার, এই যে ঘরের কর্নার চিন্তা করলে এদিকটা এক্স অক্ষ, এদিকটা ওয়াই অক্ষ, এদিকটা জেড অক্ষ। এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। অনেকে ভাবে ভাই এই কোণটা তো 90-র বেশি মনে হচ্ছে। না, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90-র বেশি মনে হওয়া যাবে না।
ঠিক আছে, চোখ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই যে চোখ যেটা তুমি দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে অন্তরের চোখ যেটা দিয়ে আমরা চিন্তা করি, অন্তরের চোখ দিয়ে দেখো আর কি। এটা এক্স, এটা জেড, বোঝা যাচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এদিকে না, আসলে আমি বোর্ডে আঁকছি বলে মনে হচ্ছে এদিকে। এই যে ওয়াই অক্ষটা তোমাদের দিকে, এই যে তোমাদের দিকে এই কলম বরাবর ওয়াই অক্ষটা, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, ইভেন এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, বুঝছো? তাহলে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক 0 0 0, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0 0 0 মূল বিন্দু। তাহলে ধরো মূল বিন্দু দিয়ে দুটো ভেক্টর শুরু হয়েছে, ধরো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে 1 3 4 বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে ধরো 2 2 2 3 বিন্দু, ঠিক আছে? এই যে দুটো বিন্দু। তুমি বলতে পারো ভাই আমরা তো 9 10-এ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছিলাম, এবার ত্রিমাত্রিক। তো ত্রিমাত্রিক মানে কি? এক্স অক্ষ বরাবর 1 একক যাবা, তারপরে ওয়াই অক্ষ বরাবর, দেখো এই বিন্দুতে যাইতে গেলে আমি কিভাবে যাব, এক্স অক্ষ বরাবর 1 একক যাব, ওয়াই অক্ষ বরাবর 3 একক যাব, তারপরে এভাবে সাই করে উপরের দিকে উঠে যাব। দেখো আমি আর একটু সুন্দর করে দেখাই, এক্স অক্ষ বরাবর 1 একক গেছো, 1 একক, তারপরে ওয়াই অক্ষের দিকে আসো, এই যে ওয়াই অক্ষের দিকে, এই দিকে ওয়াই অক্ষের দিকে কয় একক, 3 একক আসো, তারপরে এভাবে সাই করে উপরে উঠে যাও জেড অক্ষ বরাবর 4 একক, তাহলে ওই বিন্দুতে পৌঁছানো যাবে। এটা একটা 3D চিত্র, ঠিক আছে? এটা একটা 3D চিত্র, একেবারে অন্তরের চোখ দিয়ে দেখতে হবে, অন্তরের বোঝার চোখ দিয়ে দেখতে হবে। 1 3 এই যে 4, তাহলে এইটা হচ্ছে 1 3 4 বিন্দু, এটা হচ্ছে 2 2 3 বিন্দু, তাহলে এই যে দুটো বিন্দু। তো ধরো ভাই একটা ভেক্টর, ধরো একটা ভেক্টর এভাবে ক্লিয়ারত আছে, এই যে এভাবে ক্লিয়ারত আছে একটা ভেক্টর, আর একটা ভেক্টর এভাবে ক্লিয়ারত আছে। শুরু কোথা থেকে? মূল বিন্দু থেকে, এটা এ আর এটা বি। একটা ভেক্টর 1 শুরুর বিন্দু 0 0 0 থেকে 1 3 4 বিন্দু অভিমুখী, আর একটা ভেক্টর 0 0 0 থেকে 2 2 3 বিন্দু অভিমুখী। শুরু তো একই বিন্দু থেকে, এদেরকে বলা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। কি কথা কি বুঝছো? সমপ্রারম্ভিক ভেক্টর, দুটো বিন্দু, দুটো ভেক্টরের শুরুই মূল বিন্দু থেকে। সবসময় যে মূল বিন্দু থেকেই শুরু হবে এমন কোনো কথা নেই, যদি একই বিন্দু থেকে ভেক্টরগুলা শুরু হয়, ভেক্টরগুলার স্টার্টিং পয়েন্ট যদি একই থাকে, তাহলে তাদেরকেই বলা হয় সমপ্রারম্ভিক ভেক্টর। কি ক্লিয়ার? বুঝতে পারছো? এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা আমরা সামনে আবার দেখব, তো এটা যদি কারো একটু বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা নেই, ওগুলো আমি ভেঙে বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে সমপ্রারম্ভিক ভেক্টর গেল, এবার আসো নাল বা শূন্য ভেক্টর। নাল ইংরেজিতে বলা হয় NULL, নাল মানে ফাঁকা, বা শূন্য ভেক্টর, শূন্য মানে জিরো ভেক্টর, শূন্য বা জিরো ভেক্টর। তাহলে কি বলছি, নামের মধ্যে ডেফিনেশন আছে, এটারও তাই আছে। শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাদেরকে বলা হচ্ছে শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য, মান শূন্য তাকে বলা হচ্ছে শূন্য ভেক্টর। এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? প্রকাশ করা হয় যে শূন্য লেখা হয়, তার উপরে এরকম একটা ভেক্টর সাইন দিয়ে দেওয়া হয়, এভাবে প্রকাশ করা হয় শূন্য ভেক্টর, মান শূন্য। বলতে পারো যে ভাই এটা পাবো কিভাবে? তুমি মনে করো যে শূন্য কিভাবে পাও, ধরো 5 থেকে, ধরো 5 তোমার কাছে 5 আছে, 5 থেকে আমি বললাম এখান থেকে শূন্য, তাহলে তুমি 5 থেকে 5 বিয়োগ করলে পাবা শূন্য, অথবা 5-এর সাথে 5 যোগ করলে, -5 যোগ করলে তখন পাবা শূন্য। তো শূন্য ভেক্টরটাও এভাবে পাওয়া যায়, কোনো একটি ভেক্টরের সাথে, কোনো একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে, অথবা কোনো একটি ভেক্টর থেকে তার সমান ভেক্টর বিয়োগ করে। কোনো একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করব, আর কি সমান ভেক্টর বিয়োগ করব, তাহলে আমরা শূন্য ভেক্টর পাই। শূন্য ভেক্টরের মানটা শূন্য, তাহলে শূন্য মান লাগবে শূন্য। তাহলে শূন্য ভেক্টর পাইতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে একটু আসো 2 মার্কের প্রশ্নে আসে কিভাবে পাওয়া যায়, তাহলে লিখিত একটু দেখি কিভাবে পাওয়া যায়, কিভাবে শূন্য ভেক্টর পাওয়া যাবে। তো দুইটা ওয়ে আছে পাওয়ার, দুইটা ওয়ে আছে। এক নম্বর ওয়ে, কোনো ভেক্টরের সাথে, কোনো ভেক্টরের সাথে তার সমান ভেক্টর বিয়োগ করে, তার সমান ভেক্টর
বিয়োগ করে, বিয়োগ করে, ঠিক আছে, সমান ভেক্টর বিয়োগ করব। ধরো এ ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টর থেকে বিয়োগ করে দিব, কি বিয়োগ করে দিব, তার সমান ভেক্টর, তার মানে সেটাও তো এ ভেক্টরই, তাই না? এ ভেক্টরের সমান ভেক্টর, মান আর দিক সেম থাকবে, তো এ ভেক্টর থেকে এ ভেক্টর সমান ভেক্টর বিয়োগ করলে পাবো হচ্ছে শূন্য। শূন্যের উপরে অবশ্যই ভেক্টর সাইন দিতে হবে, কারণ সে শূন্য ভেক্টর, ঠিক আছে? শূন্য শুধু শূন্য না, স্কেলার শূন্য না, শুধু স্কেলার শূন্য না, শূন্য স্কেলার শূন্য না, ভেক্টর শূন্য, তাহলে শূন্য ভেক্টর উপরে দিতে হবে ভেক্টর সাইন, বুঝছো? আর কিভাবে পাওয়া যায়? আর একটা ওয়ে আছে পাওয়ার, আর একটা ওয়ে আছে, কি ওয়ে? কোনো ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে, কোনো ভেক্টরের সাথে, ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে, বিপরীত ভেক্টর যোগ করে, যোগ করে। তো গত ক্লাসে আমরা বিপরীত ভেক্টর শিখছি, তাহলে তুমি নিজেই বলো। ধরো কোনো একটি ভেক্টর এ, তার বিপরীত ভেক্টর, আমি বলছিলাম কোনো একটা ভেক্টরের আগে মাইনাস দিয়ে দিলেই সেটা হয়ে যায় তার বিপরীত ভেক্টর। তাহলে কোনো একটা ভেক্টর যদি এ হয়, তাহলে তার বিপরীত ভেক্টর মাইনাস এ ভেক্টর, কারণ ভেক্টরের মানের কোনো মাইনাস প্লাস হয় না, শুধু ভেক্টরের আগে যদি আমি মাইনাস বসাই দিই দিকটা ঘুরে যাবে, অর্থাৎ মান একই থাকবে, দিকটা ঘুরে যাবে। ভেক্টরের আগে মাইনাস বসাই দিলে, কোনো ভেক্টরের আগে মাইনাস বসাই দিলে দিকটা জাস্ট ঘুরে যাবে। তাহলে এ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এ ভেক্টর, এই যে মাইনাস এ ভেক্টর, এটা যোগ করব, এটা কি করব, যে যোগ করব। তো যোগ করলেও কি পাওয়া যাবে, এটা তো এমনিই বোঝা যায়, কমন সেন্স। তাহলে এটা পাওয়া যাবে সমান শূন্য ভেক্টর, এই ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার শূন্য ভেক্টর পাওয়ার প্রসেস, যেভাবে আমরা শূন্য ভেক্টর পাই। শূন্য ভেক্টরকে আঁকতে চাই, কি করতে চাই, আঁকতে চাই। তো শূন্য ভেক্টরকে আঁকতে চাই, আঁকবো, ঠিক আছে? এই যে শূন্য ভেক্টরকে আঁকবো, আঁকতে চাই এখানে শূন্য ভেক্টরকে, এই যে শূন্য ভেক্টর আঁকছি, ফাঁকাটাই হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর তো আঁকা যাবে না, কারণ কোনো ভেক্টরকে যখন আমরা আঁকতে চাই, তখন সেই ভেক্টরকে একটা সরল রেখা দিয়ে আঁকতে হয়। সরল রেখার যে দৈর্ঘ্যটা, সেটাই তো ভেক্টরের মান নির্দেশ করে, আর মাথার উপরে একটা তীর চিহ্ন দিয়ে দিলে সেটা দিক প্রকাশ করে। তো ভেক্টর রাশির মান এবং দিক, মান আর সম্মান, দুইটা জিনিস আছে, তাই না? তাহলে মানটা প্রকাশ করে কি, সরল রেখার দৈর্ঘ্যটা মান প্রকাশ করে, যদি আমি একে প্রকাশ করি। তো এখানে আঁকতে চাচ্ছি শূন্য ভেক্টরের তো কোনো মানই নাই, এর মানই শূন্য, মানই নাই। তো তুমি কিভাবে আঁকবা? অনেকে মনে করতে ভাই একটা ডট দিয়ে আঁকবো, আরে ভাই ডট দিলেও তার একটা ডাইমেনশন আছে, প্রস্থ দৈর্ঘ্য ব্যাস ট্যাস কিছু একটা আছে, ডট দিল। ভেক্টর, এই ভেক্টরের কোনো মানই নাই, তার মানে আঁকাই যাবে না, আঁকাই যাবে না, ঠিক আছে? মানই নাই, আঁকাই যাবে না। আমি যদি আঁকি তাহলে তো মান হয়ে যাবে, একটা সরল রেখা, আমি বললাম এই যে ছোট্ট একটা সরল রেখা, এটাই শূন্য ভেক্টর, তাহলে তো ভাই এর একটা দৈর্ঘ্য আছে, তাহলে তো মান চলে আসলো, তাহলে মান আসা যাবে না। কথা কি বুঝছো? তাহলে মান আসা যাবে না, তাহলে এটাকে আঁকা যায় না, ঠিক আছে? শূন্য ভেক্টরকে আঁকা যাবে না, এটা আঁকা যাবে না, এটাকে জ্যামিতিক উপায়ে একে প্রকাশ করা যাবে না, আঁকা যাবে না, ঠিক আছে? এবার দেখো শূন্য ভেক্টর নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই, সুনির্দিষ্ট কোনো দিক নেই, মান শূন্য এবং সুনির্দিষ্ট কোনো দিক নেই। শূন্য ভেক্টরের মানটা শূন্য, ঠিক আছে, সুনির্দিষ্ট কোনো দিক নেই। এবার আসো আমি একটু দিক নিয়ে কথা বলি, এই কথাটার অর্থ কি? সুনির্দিষ্ট দিক নেই, কোনো দিক নেই। দেখো একটু চিন্তা করো, একটু মনে মনে ভাবো তো, দিকের ব্যাপারটা একটু মনে মনে ভাবো। দেখো শূন্য ভেক্টর মানই শূন্য, যার মান শূন্য তারে এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে? ওর তো মানই শূন্য, তো ওই ভেক্টরটারে গুরুত্ব দেওয়ার এত দরকার আছে? গুরুত্ব দেওয়ার তো কোনো দরকার নেই। কিন্তু তারপরও দেখো আমরা কত সুন্দর একটা ডেফিনেশন করে আমরা এই ভেক্টরটা নিয়ে আলোচনা করতেছি। এবার কথা হচ্ছে কেন, এই কেনর অ্যান্সারটা একটু তোমাকে দিই। দেখো ভাই, দুটো ভেক্টর রাশি যদি আমি যোগ বিয়োগ করি, তাহলে অবশ্যই একটা ভেক্টর রাশি পাবো। দুটো ভেক্টর রাশি যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে অবশ্যই একটা ভেক্টর রাশি পাবো। দুটো স্কেলার রাশি যোগ বিয়োগ করলে যেমন একটা স্কেলার রাশি পাওয়া যায়, ঠিক তেমনি দুটো ভেক্টর রাশি যোগ বিয়োগ করলে অবশ্যই একটা ভেক্টর রাশি পাওয়া যায়। দুইটা ভেক্টর রাশি যোগ বিয়োগ করে কখনো স্কেলার পাওয়া যায় না, একেবারে আত্মার সাথে কথাটা গেঁথে নাও। দুটা ভেক্টর রাশি যোগ বিয়োগ করে অবশ্যই ভেক্টর পাওয়া যায়, কখনোই স্কেলার পাওয়া যায় না। দুইটা স্কেলার ভেক্টর রাশির যোগফল কখনোই স্কেলার হতে পারে না। তো মনে করো এ ভেক্টর তার সমান ভেক্টর এ ভেক্টর, দুটো সমান ভেক্টর বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে কেউ লিখলো শূন্য, এই লেখাটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, দুটো সমান ভেক্টর বিয়োগ করে শূন্য পাওয়া যাচ্ছে, অর্থাৎ দুটো সমান ভেক্টর বিয়োগ করে আমি যে ভেক্টরটা পাচ্ছি তার মান হচ্ছে শূন্য, ঠিক আছে, মানটা হচ্ছে শূন্য। কিন্তু এবার মনে করো আমি এইটুকু মুছে দিলাম, এইটুকু মুছে দিয়ে এই শূন্যটা আমি তোমাকে দেখালাম, বললাম আসো এদিকে আসো, বলো তো শূন্যটা কি শূন্য, এটা স্কেলার শূন্য না ভেক্টর শূন্য?
ধরো রাস্তা থেকে লোক যাচ্ছে, আমি একজনকে ডেকে বললাম বলো এটা কি স্কেলার শূন্য না ভেক্টর শূন্য, তখন সে দেখবে যে আরে শূন্য, জাস্ট শূন্য, কোনো তীর চিহ্ন টিহ্ন কিচ্ছু নেই, তখন সে কিন্তু কি বলবে, সে কি বলবে, এটা দেখে কি বলবে, এটা দেখে লোকজন বলবে এটা হচ্ছে স্কেলার শূন্য। কিন্তু এবার আসলে তো পূর্বের ঘটনাটা দেখাই, একটু ব্যাকে যাই। এই যে শূন্য, এই শূন্যটা পাওয়া গেছিল কিভাবে, এ ভেক্টর আর এই ভেক্টরটা বিয়োগ করে পাওয়া গেছিল। তাহলে বিয়োগ করে যা পাওয়া যাবে সেটা কি হইতে হবে, অবশ্যই একটা ভেক্টর হইতে পারে, সেটা স্কেলার হইতে পারে না। তো এই যে লোকজন যে বলতেছে স্কেলার, শুধু শূন্য দেখে যে বলতেছে স্কেলার, তাহলে এটা স্কেলার হবে না, কি হবে, এটা ভেক্টর, কারণ দুটো ভেক্টর রাশি বিয়োগ করে শূন্য পাওয়া গেছে। তাহলে তখন ওই যে লোকজন যে ভাববে স্কেলার, তো লোকজনকে বলতে হবে না ভাই এটা স্কেলার শূন্য না, এটা ভেক্টর শূন্য, তাহলে মাথার উপরে একটা তীর চিহ্ন দিয়ে দাও। তাহলে সে আর স্কেলার শূন্য হইল না, সে হইল ভেক্টর শূন্য, ঠিক আছে, তার মানে শূন্য ভেক্টর অর্থাৎ জিরো ভেক্টর। তো এই হচ্ছে কাহিনী। ঠিক একইভাবে দুটো বিপরীত ভেক্টর, মানে এ ভেক্টরের বিপরীত ভেক্টর মাইনাসে আমি যোগ করে দিব, যোগ করে দেখি কি পাবো, শূন্য। তো এই শূন্য কি স্কেলার শূন্য না, এটা ভেক্টর শূন্য, কারণ ভেক্টর রাশি যোগ বিয়োগ করে সবসময় ভেক্টর ফলাফলই পাওয়া যাবে। তো এই কারণে আসলে শূন্য ভেক্টরকে একটু আলাদা সম্মান দেওয়া হয়েছে, এই ছাড়া আর কিছু না। কি কথা কি বুঝছো? তাহলে সুনির্দিষ্টের কোনো দিক নেই, তার মানই নেই, তার আবার দিক নিয়ে কথা কেন? তো এই কারণে আমরা দিক, এটা কনসেপ্টের কারণে, কনসেপ্ট ঠিক রাখার কারণে, দুটো স্কেলার ভেক্টর রাশি যোগ বিয়োগ করে স্কেলার পাবো না, আমরা পাবো ভেক্টর। এই কনসেপ্টটা ঠিক রাখার কারণে আমরা এই শূন্য ভেক্টরের জন্ম দিছি, বুঝলা? তাহলে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই, ঠিক আছে? অনেক সময় এমসিকিউতে আসে কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, শূন্য ভেক্টরের। শূন্য ভেক্টর তো শুরু হওয়ার আগেই শেষ, শুরু হওয়ার আগেই শেষ, তাহলে তার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি, একই বিন্দু। তাহলে কোন ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই, শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, শীর্ষবিন্দু একই। জাস্ট দুটো ভেক্টর রাশি যোগ বিয়োগ করে যে ভেক্টর রাশি পাওয়া যায়, এই কনসেপ্টটা ঠিক রাখার জন্য, এই কনসেপ্টটা ঠিক রাখার জন্যই আমরা এই শূন্য ভেক্টরকে একটু মঞ্চে উঠাই নিয়ে আসছি, যে আসো শূন্য ভেক্টর জিরো ভেক্টর এইটা নিয়ে আসো একটু আলোচনা করি, এই ছাড়া আর কিছু না, বুঝছো? কি ক্লিয়ার? তাহলে এবার আসো নেক্সট, একক ভেক্টর। একক ভেক্টর, একক মানে কি ইউনিট, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। একক মানে এক একক। তাহলে একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে, তাকে একক ভেক্টর বলে, ইউনিট ভেক্টর। একক ভেক্টর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এটা বোঝার জন্য, পরীক্ষা আসার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একক ভেক্টর। এই একক ভেক্টর ছাড়া তুমি চলতে পারবে না। এখন সামনে আমরা যা পড়বো দেখবা সব জায়গায় মোটামুটি একক ভেক্টর চলে আসবে হিসাব নিকাশে। তো একক ভেক্টর কি? যার মান এক একক। অলরেডি আমি ডেফিনিশনটা লিখে রাখছি। ধরো আগে একটু বুঝি, ধরো এই একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টর, এটা হচ্ছে এই ভেক্টর, এই ভেক্টরটার মান, এই ভেক্টরটার মান, মান এই যে মডুলাস দিয়ে বুঝালাম, মান, মান হচ্ছে 5 একক, এটার মান হচ্ছে 5 একক। এখন এই ভেক্টরটার একক ভেক্টর চাই, কিন্তু ওর মান তো 5 একক, তাহলে আমাদের লাগবে 1 একক মানের ভেক্টর। তাহলে নিজেকে প্রশ্ন করো কিভাবে এই 5 একক মানের ভেক্টর থেকে 1 একক মানের ভেক্টরটা বের করে নিয়ে আসা যায়? কিভাবে? 5 একক, এই ভেক্টরটার মান হচ্ছে 5 একক, আমি চাই 1 একক মানের ভেক্টর। তাহলে এই 5 একক মানের ভেক্টরটা থেকে কিভাবে 1 একক মানের ভেক্টরটা বের করে নিয়ে আসা যায়? 5 দিয়ে ভাগ করে। কি দিয়ে ভাগ করে? 5 দিয়ে ভাগ করে। তাহলে এই ভেক্টরটাকে আসো আমরা 5টা সমান ভাগে ভাগ করি, 1 ভাগ, 2 ভাগ, এই যে ভাগ করছি, 3 ভাগ, 4 ভাগ, এই যে 5টা ভাগ করলাম, দেখো 5টা ভাগ করছি, ঠিক আছে? এই যে 5টা ভাগ করা হয়েছে, 1 2 3 4 5, 5টা ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা ভাগের মান কিন্তু 1 একক। তাহলে এই প্রত্যেকটা ভাগই এক একটা একক ভেক্টর, প্রত্যেকটা ভাগই এক একটা একক ভেক্টর। দেখো এদিকে তাকাও, এই যে একটা একক ভেক্টর, এই আর একটা একক ভেক্টর, এই আর একটা একক ভেক্টর, এই আর একটা একক ভেক্টর, এই যে সর্বশেষ একক ভেক্টর। তাহলে 5টা একক ভেক্টর মিলে এই এ ভেক্টরটাকে তৈরি করছে, 5টা একক ভেক্টর মিলে এই এ ভেক্টরটাকে তৈরি করছে। তাহলে এখানে 5টা একক ভেক্টর পেয়ে গেছি। তাহলে এই প্রত্যেকটা এক একটা একক ভেক্টর, তাহলে প্রত্যেকটা আঁকার দরকার নেই, আমরা একটাই আঁকি। তো এইখান থেকে একটাকে তুলে নিয়ে এখানে আঁকি, এই যে একটা, এই যে এটা হচ্ছে একক ভেক্টর।
তাহলে কার একক ভেক্টর? এই এ ভেক্টরটার, ক্যাপিটাল লেটার এ, এই ভেক্টরটার একক ভেক্টর। এই কথা কি বুঝছো? এই ক্যাপিটাল লেটার এটা তার একক ভেক্টর, মানে তার ইউনিট ভেক্টর এটা। তো ইউনিট ভেক্টরের মানে এক একক। কয় একক? এক একক। এবার এই একক ভেক্টরকে, কোনো ভেক্টর যদি এ হয়, তার একক ভেক্টরকে প্রকাশ করার জন্য ছোট হাতের এ ব্যবহার করা হয়। কোনো একক ভেক্টর, কোনো ভেক্টর যদি বি হয়, তাহলে তার একক ভেক্টরকে প্রকাশ করার জন্য ছোট হাতের বি লেখা হয়। এবার দেখো, এ আর বি এভাবে যদি লিখি, তাহলে তো ভেক্টর প্রকাশ হইল না, তো স্কেলার প্রকাশ হয়ে গেল। ভেক্টর প্রকাশ করতে হবে না? তাহলে ভেক্টর প্রকাশ করতে গেলে কি করতে হবে? একটা তীর চিহ্ন টিহ্ন দিতে হবে। কিন্তু একক ভেক্টরের মাথার উপর তীর চিহ্ন দেওয়া হয় না, তীর চিহ্ন দেওয়া হয় না। তো কি দেওয়া হয়? একক ভেক্টর একটু বিশেষ সম্মানীয় ভেক্টর, একক ভেক্টর একটু বিশেষ সম্মানীয় ভেক্টর। এই কারণে তার সম্মান রক্ষার্থে মাথায় একটা টুপি বসাই দিবা, একটা টুপি, একটা ক্যাপ পরাই দিবা। তাহলে ক্যাপ পরাই দিলে যার মাথায় আমরা দেখব ক্যাপ, সে হচ্ছে একক ভেক্টর, বুঝে যাব আমরা। যখনই দেখব কারো মাথায় ক্যাপ পরানো আছে, এরকম ছোট্ট একটা টুপি পরানো আছে, তাহলে সেই হচ্ছে একক ভেক্টর। বুঝছো কথা? কি বুঝছো? ক্লিয়ার কথা বুঝছো? তাহলে এই যে এই ভেক্টরটা, এই যে এই ভেক্টরটা, এইটা হচ্ছে এ ভেক্টরের একক ভেক্টর, এই যে মাথায় টুপি। তাহলে এবার আসো, একক ভেক্টর কিন্তু আমরা মনে মনে অলরেডি বলেই রাখছি। কোনো একটা ভেক্টর থেকে কিভাবে একক ভেক্টর পাওয়া যায়? দেখো তো, এ ভেক্টরের মান ছিল 5 একক। তুমি তার থেকে একক মানের একটা ভেক্টর বের করছো কি করে? 5 দিয়ে ভাগ করে। সহজ কথা বলি তাহলে, তার মান দিয়ে ভাগ করে, এর মান দিয়ে ভাগ করে। তাহলে কোনো ভেক্টর থেকে একক ভেক্টর পাওয়ার জন্য তার মান দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তার মান দিয়ে ভাগ করতে হয়। দেখো, কোনো একটা ভেক্টর এ, ঠিক আছে, আর তার মান হচ্ছে শুধু এ অর মডুলাস এ, তাই তো মান। তাহলে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, যে মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একক ভেক্টর। দেখো, এই যে একক ভেক্টরের সূত্র, যে এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। মানে সহজ কথা, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। বুঝলা? এই জিনিসটা আমি তোমার আরো সুন্দর করে দেখাই দিচ্ছি। আসো, ধরো ভাই আমি আপনার কথা বিশ্বাস করি না। আচ্ছা তুমি এখানে দেখো তো, তুমি এখানে দেখো, এই যে 5টা একক ভেক্টর, 1টা 2টা 3টা 4টা 5টা, এ ক্যাপ ছোট হাতের, এই যে মানে স্মল লেটার এ ক্যাপ, এ ক্যাপ, এ ক্যাপ, এ ক্যাপ, এ ক্যাপ, 5টা। তাহলে 5টা মিলে এই পুরো এ ভেক্টরটাকে তৈরি করছে। তাহলে আমি এভাবে লিখতে পারি যে এই যে এ ক্যাপ প্লাস এ ক্যাপ প্লাস এ ক্যাপ প্লাস এ ক্যাপ প্লাস এ ক্যাপ, 5টা মিলে তৈরি করছে কাকে? পুরো এ ভেক্টরটাকে তৈরি করছে, তাই তো? তাহলে এই যে 5 এ ক্যাপ, এটা সমান সমান এ। এইবার আসো, এই 5 কি আসলে? এই 5টা কি ছিল? এই ভেক্টরটার মান ছিল না, এই ভেক্টরটার মান ছিল না। তাহলে মান প্রকাশ করা যায় শুধু এ দিয়ে লিখে মান প্রকাশ করা যায়, অর্থাৎ মডুলাস এ দিয়ে লিখেও মান প্রকাশ করা যায়। তাহলে এই 5কে দেখো, আমি বোঝানোর জন্য এই যে 5কে আমি এই যে মান লিখলাম, যে 5 হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে এইটা ইনটু এ ক্যাপ সমান সমান এ ভেক্টর, ঠিক আছে? তাহলে অতএব এ ক্যাপ, দেখো এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এই দেখো, এই দেখো সূত্র যেটা বলতেছিলাম সেটা চলে আসছে। তাহলে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। প্রশ্ন আসে, কিভাবে একক ভেক্টর পাওয়া যাবে? কোন একটি ভেক্টর থেকে কিভাবে একক ভেক্টর পাওয়া যাবে? কিভাবে পাবো? তাহলে কিভাবে পাবো? যেমন শূন্য ভেক্টর আমরা লিখছি না যে কিভাবে পাবো, ঠিক তেমনি একক ভেক্টরও লিখতে হবে যে কিভাবে পাবো। তাহলে কিভাবে পাবো? অ্যান্সারটা লিখি, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে, মান দিয়ে ভাগ করে একক ভেক্টর পাওয়া যাবে। যেভাবে পাওয়া যাবে, কিভাবে পাবো? এভাবে পাবো। কি কথা কি বুঝছো? ক্লিয়ার? এবার একক ভেক্টরের কাজ কি? একক ভেক্টরের কাজ হচ্ছে দিক প্রকাশ করা। একক ভেক্টর যে কত কত হেল্পফুল একটা ভেক্টর তুমি কল্পনাও করতে পারবে না। একক ভেক্টর অনেক হেল্পফুল একটা ভেক্টর। কি করবে? দিক প্রকাশ করে দিবে, দিক প্রকাশ করে দিবে। ধরো কেমন ভাবে দিক প্রকাশ করে দিবে, আসো একটু বুঝি, একটু বুঝি। ধরো ভাইয়া, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা পূর্ব, এটা পশ্চিম। পূর্ব পশ্চিমে ঝামেলা করবে না, পূর্ব কেউ চাইলে এটা নিল, পশ্চিম এটা নিল, কেউ চাইলে পশ্চিম এটা নিল, পূর্ব এটা নিল, কোনো সমস্যা নেই। পূর্ব পশ্চিমও হতে পারে, পশ্চিম পূর্বও নিতে পারো, কোনো সমস্যা নেই, হবে। কি ক্লিয়ার? কথা কি বুঝছো? এবার আসো, মনে করো তুমি তোমার বাড়ি থেকে বের হয়ে, তোমার বাড়ি হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত, তুমি তোমার বাড়ি থেকে বের হয়ে তুমি পশ্চিম দিক বরাবর 5 কিলোমিটার গেছো। এই যে পশ্চিম দিক বরাবর কতটুকু গেছো? 5 কিলোমিটার। তাহলে তুমি এখানে অবস্থান করতেছো সুনির্দিষ্ট দিকে, তুমি গেছো 5 কিলোমিটার, কিন্তু দিকও বলে দিচ্ছ পশ্চিম দিকে। তাহলে দেখো, বাংলায় লিখলে
তোমার সরণটা যদি তুমি বাংলায় লেখো তাহলে এইভাবে বুঝাইতে হবে যে বাড়ি থেকে পশ্চিম দিকে, এই যে বাংলায় লিখতে হবে পশ্চিম দিকে 5 কিলোমিটার, দ্যাট ইজ মাই সরণ। ঠিক আছে, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট, এটা তোমার বলতে হবে। এত এত ঝামেলা করে আমরা বলতে চাই না। তাহলে ধরো আমি তুমি দুনিয়ার সবাই জানে, ধরো সবাই জানে, আপাতত ধরি যে দুনিয়ার সবাই জানে পশ্চিম দিক বরাবর, ওই দিক বরাবর একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ। ধরো আমরা সবাই জানি, আমিও জানি তুমিও জানো, যে পশ্চিম দিক বরাবর কোনো ভেক্টর যদি ক্রিয়া করে তো তার একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। এবার আমি যদি তোমার সরণটা লিখতে চাই, তুমি যদি লেখো যে ভাই আমার সরণ এস ইকুয়াল টু 5, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এস হচ্ছে সরণ ভেক্টর, তুমি এস ইকুয়াল টু 5 লিখতে পারো না, কারণ 5 হচ্ছে শুধু মান, এটা ভেক্টর প্রকাশ হয়নি। তাহলে কি করবা? 5-এর উপরে এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিবা? এটা তো খুবই হাস্যকর হবে যে ধুর, এটা কোনো কথা হইল, 5-এর উপরে একটা তীর চিহ্ন, ইংলিশ লেটারের আগে লেটারের উপর একটা তীর চিহ্ন দেওয়া যায়, এভাবে 5-এর উপর তীর চিহ্ন তো দেওয়া যায় না, তো এটা তো হবে না। তাহলে কি করা যায়? তারপর তো প্রকাশ করতে চাই, আমি তো সরণ প্রকাশ করতে চাই, তো আমি বলতেছি 5 লিখবো শুধু। তো 5 লিখলে তুমি আমার বলতেছো ভাই 5 তো শুধু মান, ভেক্টর দিক কই হইল? এই যে দেখো কি প্রশ্ন করলা যে ভাই দিক কই হইল। এইবার আমি তুমি দুনিয়ার সবাই জানে পশ্চিম দিক বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। তাহলে যে মনে করো 1 কিলোমিটার গেছে সে শুধু আই ক্যাপ, শুধু আই ক্যাপ 1 একক। যে 2 কিলোমিটার গেছে সে আই ক্যাপ 2 একক। ঠিক আছে, 1 একক 1 একক 2 একক। যে 3 কিলোমিটার গেছে সে 3 আই ক্যাপ। 4 কিলোমিটার গেছে 4 কিলোমিটার যে গেছে সে 4 আই ক্যাপ। 5 কিলোমিটার যে গেছে সে 5 আই ক্যাপ। তাহলে তুমি এভাবে বলে দিবা যে আমার সরণ ভেক্টর এস ভেক্টর হচ্ছে 5 আই ক্যাপ কিলোমিটার। দুনিয়ার কেউ তোমার আর জিজ্ঞেস করবে না দিক কোন দিকে। কেন জিজ্ঞেস করবে না? পশ্চিম দিক না উত্তর দিক কেন জিজ্ঞেস করবে না? কারণ দুনিয়ার সবাই জানে যে পশ্চিম দিক বরাবর একক ভেক্টর আই ক্যাপ, দুনিয়ার সবাই জানে। তাহলে পশ্চিম দিক বরাবর একক ভেক্টর দুনিয়ার সবাই জানে, তাহলে 5 আই ক্যাপ বললে বুঝে যাবো, ও আচ্ছা 5 আই ক্যাপ মানে তো পশ্চিম দিকে বরাবর একক ভেক্টর, তার মানে তুমি পশ্চিম দিকে কয় একক গেছো? 5 একক, বুঝে যাবো। তাহলে একক ভেক্টরের কাজ হচ্ছে দিক নির্দেশ করা। একক ভেক্টরের কাজ কি? দিক নির্দেশ করা। সহজ হিসাব যে কাজটা কি, একক ভেক্টরের কি কাজ? দিক নির্দেশ করা হচ্ছে কাজ, দিক নির্দেশ, এটাই হচ্ছে একক ভেক্টরের কাজ। এইবার আসো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। অনেকে না একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বুঝতে চায় না। ঠিক আছে, অনেকে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বুঝতে চায় না। তো আসো আমরা প্রথমে একটু মাত্রা বুঝবো, তারপর আমরা দুইটা জিনিস দেখবো, একটা আয়ত একক ভেক্টর আর একটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো লিখো মাত্রা বা ডাইমেনশন। মাত্রা বা ডাইমেনশন। মাত্রা মানে হচ্ছে এই যে আমরা যখন মনে করো গতি বলি না, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি, সেইখান থেকে জন্ম হচ্ছে মাত্রা। ঠিক আছে, এই যে মাত্রাটা বুঝতে হবে। ধরো তুমি বাড়ি থেকে বের হয়ে, ধরো তোমার বাড়ি হচ্ছে এ বিন্দুতে, এই যে এ বিন্দুতে তোমার বাড়ি, আর বি বিন্দুতে তোমার কলেজ। ঠিক আছে, তো বাড়ি থেকে কলেজে যাওয়ার এইরকম একটা সরল রৈখিক রাস্তা আছে, আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। তো তুমি এ বিন্দু থেকে বাড়ি থেকে বের হয়ে এই বিন্দু থেকে বের হয়ে সোজা এই রাস্তায় হেঁটে চলে যাও। তো রাস্তার মধ্যে গিয়ে তোমার মনে হচ্ছে না আমি আর স্কুলে যাব না, আর কলেজে যাব না, এখানে দাঁড়ায় থাকবো। তো এখানে তুমি বসে আসছো, ঠিক আছে, এখানে তুমি বসে আসছো। তো মনে করো যে সাপোজ এই যে তোমার বাড়িটা হচ্ছে শুরুর বিন্দু, মূল বিন্দু আর কি, তোমার বাড়ির এইটারে আমরা বললাম মূল বিন্দু, এটারে বললাম মূল বিন্দু, যে এখান থেকে তোমার যাত্রা শুরু। তাহলে তুমি সরল রেখায় যাইতে পারো, ডানে বামে বেঁকে যাওয়ার সুযোগ নেই, তাহলে এই বিন্দু থেকে সোজা এভাবে বি বিন্দুতে তোমার কলেজ। তো তুমি মাঝখানে, রাস্তার মাঝখানে ওখানে গিয়ে বসে আছো। ধরো তোমার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, বাড়ি থেকে স্কুলের দূরত্ব 10 কিলোমিটার, তুমি 2 কিলোমিটার গিয়ে বসে আছো, এখানে যে 2 কিলোমিটার বসে আছো। তাহলে এই বিন্দুতে, এই যে 2 কিলোমিটার দূরের একটা বিন্দুতে গিয়ে বসে আছো। তাহলে তোমার এই বিন্দুর স্থানাঙ্ক কত জানো? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,0,0। ঠিক আছে, এরপরে যতগুলো জিরো দিতে ইচ্ছা হয় দিও, কিন্তু এই যে 2 মানে এক্স অক্ষে 2, তারপরে 0, তারপরে 0, আর নেই, তুমি আর কোনো জায়গায় যাও নাই, জাস্ট সোজা 2 কিলোমিটার গেছো। তাহলে তোমার অবস্থান জানার জন্য দেখো, এই যে এই 2,0,0 বাদ দাও, তোমার অবস্থান জানার জন্য আমার জাস্ট একটা বিন্দু জানা লাগবে। ঠিক আছে, আমি যদি তোমার জিজ্ঞেস করি, ধরো আমি তোমার বাড়িতে বসে আছি,
বাড়িতে বসে তোমার আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, এই তুমি কোথায় আছো? তুমি বললা, ভাই আমি বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আছি। আমি তো জানি বাড়ি থেকে 2 কিলোমিটার মানে বাড়ি থেকে স্কুলে যাওয়ার কলেজে যাওয়ার রাস্তা একটা সরল রৈখিক রাস্তা। তাহলে আমি তাড়াতাড়ি সরল রৈখিক রাস্তায় বের হব, সরল রৈখিক ওই রাস্তায় যাবো, যাওয়ার পরে 2 কিলোমিটার দূরে যাবো, গিয়ে তোমার খুঁজে পাবো। তাহলে তোমারে খুঁজে পাওয়ার জন্য আমার বিন্দু লাগছে একটা বিন্দুর সাহায্য লাগছে। তাহলে তোমার গতিটা তখন একমাত্রিক গতি, তোমার অবস্থানটা একমাত্রিক অবস্থান। তাহলে এটা একমাত্রিক, একটা বিন্দুর অবস্থান জানা লাগে, বুঝছো? কয়টা বিন্দুর অবস্থান জানা লাগছে? একটা বিন্দুর সাহায্যেই তোমার অবস্থান আমি বের করে ফেলছি, তুমি একমাত্রিক। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এই যে 2,0,0, ঠিক আছে, এত কিলোমিটার, এটা হচ্ছে এই বিন্দুর অবস্থান। এবার তুমি যদি সরল রৈখিক রাস্তায় গতিশীল থাকো, তাহলে সরল রৈখিক রাস্তায় গতিশীল মানে একটা অক্ষে গতিশীল থাকা। এখানে কোনো ডানে বামে কোনো ওয়াই অক্ষ নেই, কোনো উপরের দিকে উপরে নিচে কোনো জেড অক্ষ নেই, শুধু সোজা। তাহলে সোজা এই যে একটা অক্ষ, সেটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে তুমি একটা অক্ষে গতিশীল থাকতে পারো, তুমি একটা অক্ষ বরাবর স্বাধীন। তাহলে তোমার ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, বুঝছো? এটারে বলা হয় স্বাধীনতার মাত্রা। মাত্রা মানে স্বাধীনতার মাত্রা আর কি। তাহলে তোমার ডিগ্রি অফ ফ্রিডম দ্যাট ইজ 1, তোমার গতি একমাত্রিক, তোমার গতি 1 ডাইমেনশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একমাত্রিক। এইবার মনে করো বাড়ি থেকে কলেজে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, এবার একটা সমতলে তুমি গতিশীল। এটার আরেকটা উদাহরণ দিই তোমার। আরেকটা উদাহরণ হচ্ছে, ধরো একটা দুইটা খুঁটির মাঝখানে একটা তারকে টান টান করে বাঁধা আছে, একটা তার বা দড়ি, একটা তার বা দড়ি, দড়িটাকে এরকম দুইটা খুঁটির মাঝখানে এরকম টান টান করে বাঁধা আছে। তো মনে করো একটা পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া, সেই পিঁপড়াটা এই দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, দড়ির উপর দিয়ে এই পিঁপড়াটা হেঁটে যাচ্ছে। তাহলে দড়ির উপর দিয়ে যদি এই পিঁপড়াটা হেঁটে যায়, সে ডান দিকেও বাঁকতে পারবে না, বাম দিকেও বাঁকতে পারবে না, তার সোজা ওই একটা অক্ষে এক্স অক্ষেই যাওয়া লাগবে। তাহলে এই যে এক্স অক্ষে যদি যাই, তাহলে এই গতিটা হচ্ছে একমাত্রিক গতি। কি ক্লিয়ার? এইবার আসো দ্বিমাত্রিক গতি। তুমি যদি একটা তলে গতিশীল থাকো, ধরো তোমার বাড়ি থেকে এবার কলেজে যাওয়ার, স্কুলে যাওয়ার অনেক রাস্তা আছে। ধরো এটা হচ্ছে একটা তল, এই যে ওই যে তল বোঝে না, এই যে ক্লাসে ঢোকার সাথে সাথে একজন জিজ্ঞেস করছে, ভাই সমতলীয় বুঝি না, এই যে একটা তল, বুঝছো? এইটা মনে করো তোমার বাড়ি, এই যে এটা এ বিন্দু বাড়ি। আর এই যে ধরো এই যে মাঠের, ধরো একটা বিশাল মাঠ, মাঠের এই প্রান্তে বি বিন্দু তোমার কলেজ। তো তুমি বাড়ি থেকে এবার কলেজে যাবা, তো বাড়ি হচ্ছে মূল বিন্দুতে। ধরো এই যে এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, বুঝছো? এটা এক্স অক্ষ। আর ধরো ভাই এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এই যে সমতল। তো এই সমতলে তুমি এবার এ থেকে বিতে যাবা। তো এ থেকে বিতে এবার তুমি মাঠের মধ্য দিয়ে, দেখো এই মাঠের মধ্য দিয়ে এরকম একে বেঁকে কলেজে যাইতে পারো, অথবা সোজা চলে যাইতে পারো, অথবা এখান থেকে এখানে যাওয়ার পরে এইদিকে যাইতে পারো, অথবা এখান থেকে এখানে যাওয়ার পরে তারপরে যাইতে পারো। মানে তুমি এই মাঠের মধ্য দিয়ে আঁকা বাঁকা অনেক পথেই তুমি যাইতে পারো। কথা কি বুঝছো? এই মাঠের মধ্য দিয়ে। তো তুমি এরকম মনে করো যে মাঠের মধ্যে গিয়ে কোনো একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে গিয়ে বসে আসো, তুমি আর কলেজে যাও না, এই পয়েন্টে গিয়ে বসে আসো। এইবার ধরো তুমি বললা যে আমি বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আছি। তাহলে এবার ভাই আমি তোমার কিন্তু খুঁজে পাবো না, কারণ বাড়ি থেকে 2 কিলোমিটার তুমি এদিকে থাকতে পারো, এই যে 2 কিলোমিটার এখানে থাকতে পারো, 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 অনেক জায়গায় তুমি থাকতে পারো। তাহলে 2 কিলোমিটার দূরে তুমি আসো, এই কথা যদি আমার বলো, আমি তোমার খুঁজে পাবো না। তো তাহলে খুঁজে পাওয়ার জন্য দেখো একটা বিন্দু দিয়ে বললে হবে না। কিন্তু তুমি যদি আমার বলতা যে ভাই আমি হচ্ছে 3 কিলোমিটার এবং 2 কিলোমিটার এই পয়েন্টে আছি, 3-2 কিলোমিটার এই পয়েন্টে আছি, তাহলে আমি তোমার কিন্তু গিয়ে খুঁজে পাইতাম। আমি এখান থেকে যাইতাম এক্স অক্ষ বরাবর 3 কিলোমিটার যাইতাম, দেখো এক্স অক্ষ বরাবর 3 কিলোমিটার যাইতাম, এই বরাবর 3 কিলোমিটার যাইতাম, 3 কিলোমিটার যাওয়ার পরে এই দিকে চলে যাইতাম হচ্ছে 2 কিলোমিটার চলে যাইতাম, গিয়ে আমি সুন্দর করে তোমাকে এখানে খুঁজে পেয়ে যাইতাম যে হেই যে তুমি এখানে আসো। তাহলে তোমার অবস্থান জানার জন্য এবার আমার 2টা বিন্দু সাহায্য লাগতেছে। তাহলে তোমার গতিটা তখন হবে দ্বিমাত্রিক। তুমি তখন 2টা অক্ষ বরাবর চলতে পারো। দেখো এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, এরকম 2টা অক্ষ বরাবর স্বাধীন। তোমার গতি যখন একটা তলে থাকবে, ধরো তুমি যে মেঝে অবস্থান করতেছ, এই দিকটারে এক্স অক্ষ আর এই দিকটারে ওয়াই অক্ষ ধরবা, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে এই তলের মধ্যে যে পয়েন্টে যাবা না কেন, দেখো স্থানাঙ্ক হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের স্থানাঙ্ক। 2টা বিন্দু সাহায্য লাগবে, তোমার অবস্থান খুঁজে পাওয়া যাবে। তাহলে তোমার অবস্থান যদি খুঁজে পাওয়া যায় 2টা বিন্দু সাহায্যে, তাহলে তোমার গতি হবে দ্বিমাত্রিক। সহজ কথা। তুমি যদি এই তলের উপর দিয়ে দৌড়ায় বেড়াও, তোমার গতি হবে দ্বিমাত্রিক, 2 ডাইমেনশনাল মোশন। কি ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্র, এটা দ্বিমাত্রিক ক্ষেত্র। ধরো এই যে মেঝের উপর দিয়ে একটা ইঁদুর দৌড়া বেড়াচ্ছে, তাহলে সেই ইঁদুরের গতি দ্বিমাত্রিক গতি। ঠিক আছে? একটা ধরো যে মানে সমতলে যে বস্তু হাঁটে, যে বস্তু চলে, সমতল রাস্তায় একটা গাড়ি চলতেছে, দ্বিমাত্রিক গতি, 2D মোশন। এইবার মনে করো তুমি আমাকে বলছো ভাই আমি
2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে আছি, বলছো যে ভাই আমি 2 কিলোমিটার তারপর 3 কিলোমিটার, এখানে আসেন আমার খুঁজে পান। তা আমি মনে করো, ভালো করে তাকো, আমি মনে করো এইভাবে গেলাম 2 কিলোমিটার, তারপরে এই দিকে হাঁটলাম 3 কিলোমিটার, ঠিক আছে? এখানে গিয়ে এবার আমি তোমার খুঁজতেছি, কই তুমি তো এখানে নাই, কই? আমি নিচে খুঁজতেছি, তুমি তখন আমার বললো ভাই একটু উপরে তাকান, এই যে এভাবে উপরে তাকান, দেখেন আমি উপরে উঠতেছি। কলেজে উঠলে তোমাদের এই যে পাখা গজায় না, দেখবা মোস্ট অফ দ্য স্টুডেন্ট 9-10 থেকে কলেজে ওঠার পরে দেখবা পিছন থেকে এরকম 2টা অদৃশ্য ডানা, অদৃশ্য পাখা গজায় গেছে। তারপরে প্রথম মনে করো ফার্স্ট ইয়ারটা একটু বেশি উড়াউড়ি করে, সেকেন্ড ইয়ারে এসে ডানা কেটে যায়, তারপরে হুশ হয়, হাই হাই আমার তো সিলেবাস অনেক বাকি, পড়াশোনা করতে হবে, বুঝছো? তাহলে তুমি আমারে বললা যে ভাই আমি 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে আছি, আমি 2 কিলোমিটার এদিকে গেলাম এক্স অক্ষে, তারপরে ওয়াই অক্ষে 3 কিলোমিটার গেলাম, গিয়ে তোমার নিচে খুঁজতেছি, আমি আর পাচ্ছি না। তুমি বললা ভাই একটু উপরে তাকান, এই দেখেন আমি উঠতেছি, তারপরে তুমি উঠতেছো, উপরে বসে আছো। তাহলে যখন তুমি উপরে বসে আছো তখন আমার আবার উপরে উঠতে হবে, উপরে বেয়ে বেয়ে উঠতে হবে, বেয়ে বেয়ে উঠলে মই বেয়ে বেয়ে উপরে উঠবো, ধরো উপরে উঠলাম, ধরো 1 কিলোমিটার উঠলাম, ওঠার পরে তখন আমি তোমার খুঁজে পাবো, তখন আমি তোমার ধরতে পাবো। তাহলে তোমার অবস্থান জানার জন্য, তোমার এবার খুঁজে বের করার জন্য আমার 3টা বিন্দুর স্থানাঙ্ক লাগছে, একটা বিন্দু দিয়ে হয় নাই, 2টো বিন্দু দিয়ে হয় না, 3টা লাগছে। তাহলে তোমার গতিটা হচ্ছে তখন ত্রিমাত্রিক, ঠিক আছে? তাহলে ত্রিমাত্রিকটা আমরা একটু এখানে আঁকতে চাই, যে ত্রিমাত্রিক গতি আঁকবো, কোনো ব্যাপার না, আঁকা যাবে, যতই বোর্ড দ্বিমাত্রিক হোক, আমরা মনে করো যে ড্রয়িং মাস্টার, এঁকে ফেলবো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে তল, এটা সমতল, সমতলের এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ ছিল, এটা ওয়াই অক্ষ, আর এই যে উপরের দিক, এই যে এই দিক বরাবর উপরে, আর এই যে নিচে এদিক বরাবর, এই যে নিচে এই যে অক্ষটা, এটা হচ্ছে জেড অক্ষ, এই যে এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এবার তুমি কই অবস্থান করতেছো? ধরো তুমি এখন অবস্থান করতেছো এই পয়েন্টে, এইটা কিন্তু শূন্যে ভাসমান একটা বিন্দু, শূন্যে, ঠিক আছে? এটা কিন্তু কোনো তলে না। আমি দেখো ওই বিন্দুতে যাব, ওই বিন্দুতে যাওয়ার জন্য দেখো আমার কি করতে হবে, আচ্ছা ওখানে না দিই, এইখানে দিই, এই যে এই বিন্দুতে যাওয়ার জন্য দেখো আমার কি করতে হবে, ওই বিন্দুতে আমি যাইতে চাই। তাহলে আমি প্রথমে এক্স অক্ষ বরাবর গেলাম 3 কিলোমিটার, এক্স অক্ষ বরাবর 3 কিলোমিটার গেলাম, যাওয়ার পরে এক্স অক্ষ বরাবর 3 কিলোমিটার গেলাম, যাওয়ার পরে ওয়াই অক্ষ বরাবর, আচ্ছা এটা এখানে দেওয়া ভুল হয়ে গেছে, সরি, আচ্ছা বিন্দুটা আগে না দিই, আগে যাই। তো এক্স অক্ষ বরাবর গেলাম 3 কিলোমিটার, এই যে এখানে আসলাম 3 কিলোমিটার, তারপরে এবার ওয়াই অক্ষের দিকে, এই যে ওয়াই অক্ষের দিকে সমতলে, ওয়াই অক্ষের দিকে, ধরো এটা পশ্চিম দিক আর এটা উত্তর দিক, তারপরে আমি উত্তর দিকে গেলাম, পশ্চিম দিকে গেছি 3 কিলোমিটার, এবার উত্তর দিকে গেলাম 2 কিলোমিটার গেলাম, যাওয়ার পরে এখানে খুঁজতেছি, দেখতেছি না তুমি তো সমতলে নেই, তারপরে তুমি বললা ভাই একটু উপরে তাকান, উপরে, তখন আমি এই যে উপরের দিকে তাকালাম, উপরের দিকে উঠলাম, এই যে সাই করে উপরের দিকে উঠে গেলাম, উপরে যাই দেখতে তুমি এখানে উঠতেছো, তুমি এখানে উড়ে বেড়াইতেছো, ধরো একটা পাখির মতো, ঠিক আছে? এখানে উড়ে বেড়াইতেছো, তুমি এখানে অবস্থান করতেছো, এই যে এটা হচ্ছে তুমি, এই যে তুমি, তোমার একটু ডানা দিয়ে দিই নাকি, এই যে ডানা হয়ে গেছে, পাখা হয়ে গেছে, প্রজাপতির মতো পাখা হয়ে গেছে, এই যে তুমি এরকম উড়ে বেড়াইতেছো ওখানে গিয়ে। তাহলে ওইখানে যাওয়ার জন্য আবার উপরের দিকে উঠা লাগছে আমার 1 কিলোমিটার। তাহলে তোমার ওই বিন্দুর স্থানাঙ্ক কত জানো? স্থানাঙ্ক হচ্ছে 3, 2, 1, এত কিলোমিটার, এটা হচ্ছে তোমার স্থানাঙ্ক। তাহলে ত্রিমাত্রিক তোমার অবস্থান খুঁজে পাওয়ার জন্য 3টা বিন্দুর সাহায্য লাগছে, এই যে ত্রিমাত্রিক। এই ত্রিমাত্রিক আঁকার একটা সহজ সিস্টেম হচ্ছে ঘনক আঁকা। কারো যদি ত্রিমাত্রিক আঁকতে খুব সমস্যা হয়, তুমি একটা ঘনক এঁকে ফেলবা। ঘনক আঁকার সিস্টেম কি? প্রথমে একটা বর্গ আঁকবা, এই যে দেখো একটা বর্গ আঁকলা, বর্গ আঁকার পরে এই বর্গটারে কপি করবা, কপি করে পেস্ট করবা, কপি করে এরকম পেস্ট করে দিবা, ঠিক আছে? অনেকে বলছে ভাই আমি তো, তাহলে তো স্মার্ট খাতা লাগবে। আরে স্মার্ট খাতা লাগবে না, এমনি হাতে আঁকবা, সমস্যা কি? এই দুই বিন্দু, এই দুই বিন্দু, এই দুই বিন্দু আর এই দুই বিন্দু যোগ করে দিবা, তাহলে হয়ে গেল সুন্দর একটা ঘনক। এই সুন্দর ঘনকের এইটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে মূলবিন্দু, এইটা হচ্ছে এক্স অক্ষ, এটারে ধরলাম ওয়াই অক্ষ, এটারে ধরলাম ওয়াই অক্ষ, আর এই যে এই দিকটা হচ্ছে জেড অক্ষ। তাহলে তুমি যদি এই বিন্দুতে অবস্থান করো, এটাই একমাত্র ত্রিমাত্রিক বিন্দু, এটাই একমাত্র ত্রিমাত্রিক বিন্দু। দেখো বুঝো কিনা, এই যে এটা যে ত্রিমাত্রিক বিন্দু, কল্পনার চোখ দিয়ে দেখো, একটা বাক্স, এরকম একটা বাক্স, ঘনক আকৃতির একটা বাক্স ঘরের মেঝেতে বসাও, মেঝেতে বসাইলে দেখো এই বিন্দুটাই কোনো দেওয়ালের সাথে না মিশে শূন্যে ভাসে থাকবে, এই বিন্দুটা কোনো দেওয়ালের সাথে না মিশে শূন্যে ভাসে থাকবে। তাহলে এই বিন্দুটাই হচ্ছে ত্রিমাত্রিক একটা বিন্দু।
ওই বিন্দুতে যাওয়ার জন্য দেখো তোমার কেমনে কেমনে যাইতে হবে। দেখো ওই বিন্দুতে যাওয়ার জন্য এক্স অক্ষে এতটুকু যাইতে হবে, তারপরে ওয়াই অক্ষে এতটুকু আসতে হবে। দেখো এই যে এক্স অক্ষে এতটুকু, তারপরে ওয়াই অক্ষে এতটুকু, তারপরে সাই করে উঠে যাবা। ঠিক আছে, এই দেখো ত্রিমাত্রিক বিন্দু, তিনটা অক্ষের সাহায্যে ওখানে পৌঁছানো লাগতেছে। তাহলে এই কারণে এই বিন্দুটা হচ্ছে ত্রিমাত্রিক বিন্দু। বুঝছো? এই কি লাগাইছো? পলিটেকনিক ভার্সেস এইচএসসি কোনটা বেস্ট? হই পাগল, পলিটেকনিকের কথা এখানে কেন আসতেছে? হ্যাঁ, মায়ের তো খাও নাই তোমরা, একটা লাঠি আছে আমার, জানো? ওই ক্লাসরুম হইলে দেখাই দাম, ক্লাসরুমে এরকম একটা লাঠি আছে, তোমাদের এই যে ধরে ধরে যেগুলা মনে করো এই যে ফালতু কমেন্ট করে সেইগুলার ধরে ধরে এই লাঠিটা দিয়ে মারতে হবে, বুঝলা? তাহলে শোনো, মাত্রা বুঝে গেছি মানে অনেক কিছু বুঝে গেছি। আর এবার আসো, এবার লিখো আয়ত একক ভেক্টর। একক ভেক্টর তো বুঝি, এবার আয়ত একক ভেক্টর। তোমার এই যে একটু আগে আমি তোমার মাত্রা শিখালাম, এইখানে যে গতি শিখালাম, সেই গতির সর্বোচ্চ মাত্রা কোনটা? সর্বোচ্চ মাত্রা, সর্বোচ্চ মাত্রা হচ্ছে একমাত্রিক, নাকি? সর্বোচ্চ মাত্রা একমাত্রিক, বলো সর্বোচ্চ মাত্রা কোনটা? ত্রিমাত্রিক। তো ত্রিমাত্রিকের মধ্যে একমাত্রিকও আছে, দ্বিমাত্রিকও আছে। কারণ মনে করো এই যে 200 200 এটা আসলে তো একমাত্রিক, 220 দ্বিমাত্রিক, 321 ত্রিমাত্রিক। কথা বুঝছো? কথা কি বুঝছো? তাহলে ত্রিমাত্রিকের মধ্যে দুনিয়ার সবই আছে। তো প্রশ্ন কি, মানে ডেফিনেশন এবার কাট দিব আয়ত একক ভেক্টরের। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ওই যে একটু আগে শিখালাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থান প্রকাশ করতে গেলে আমাদের এই ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর লাগবে। অর্থাৎ সহজ কথা, তিনটা অক্ষ বরাবর একক ভেক্টর লাগবে। এই তিনটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর চিন্তা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে ডেফিনেশনটা একটু লিখে ফেলি। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক মানে এক্স ওয়াই জেড আর কি। ত্রিমাত্রিক কার্তেশীয়, দ্বিমাত্রিক হলে এক্স ওয়াই, একমাত্রিক হলে শুধু এক্স, শুধু ওয়াই অথবা শুধু জেড। তাহলে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। অর্থাৎ দুনিয়ার সব একক ভেক্টর আয়ত একক ভেক্টর না। এই যে ত্রিমাত্রিক এক্স অক্ষ, এটা জেড অক্ষ নাম দিলাম, আর এটার নাম দিলাম ওয়াই অক্ষ। দেখো কোনো ব্যাপার না, কেউ যদি উল্টাপাল্টা দাও, এটারে ওয়াই অক্ষ, এটারে জেড অক্ষ, এটারে এক্স অক্ষ, তাও কোনো ব্যাপার না, এটারে ঘুরাই রাখলে তো ঠিক আছে, চেঞ্জ হবে। তাহলে এক্স অক্ষ বরাবর দেখো, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, কত ক্যাপ? আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, আই জে কে আর কি। আর সরি, ওয়াই অক্ষ তো এটা, সরি ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, এই যে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা কে ক্যাপ। এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর এগুলো ফিক্সড, এগুলো ইচ্ছা মতো। তুমি যদি মনে করো ভাই আমি নিব এ ক্যাপ, সি ক্যাপ, ডি ক্যাপ, আমি এই নিব, তাহলে হবে না। ঠিক আছে, এইসব ফালতু ইচ্ছা করা যাবে না, কারণ এটা ফিক্সড। দুনিয়ার সবাই জানে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এটা দুনিয়ার সবাই জানে, তাই তো? দেখো আমারে ভেঙচি কাটতেছে, হ্যাঁ, কে এটা? আবরার আনাস, ধরে মারবো, বুঝছো? তাহলে এবার আসো, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর এক্স অক্ষ বরাবর এই যে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর এইটা হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর এটা হচ্ছে কে ক্যাপ। এই তিনজনকেই বলা হয় রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর, দ্যাট মিন্স আয়ত একক ভেক্টর, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। ইংরেজিতে যদি লিখতে চাও লিখো,
রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টর। বুঝছো? বুঝছো? সহজ জিনিস। তাহলে আয়তকক ভেক্টর চিনলা? আয়তকক ভেক্টর কাকে বলে? ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা ধনাত্মক অক্ষ বরাবর বিবেচিত একক ভেক্টরকে আয়তকক ভেক্টর বলে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আই ক্যাপ হয়, বলো তো এক্স অক্ষের ঋণাত্মক দিকে কে? মাইনাস আই ক্যাপ। এক্স অক্ষের দিকে আই ক্যাপ, তো এক্স অক্ষের ঋণাত্মক দিকে কি? মাইনাস আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, তাহলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কি? মাইনাস জে ক্যাপ। জেড অক্ষ বরাবর কে ক্যাপ, তাহলে জেড অক্ষের ঋণাত্মক দিকে কি হবে? মাইনাস কে ক্যাপ। জেড অক্ষের ঋণাত্মক দিকে। কি ক্লিয়ার? ওকে, গুড, ভেরি গুড। তাহলে আয়ত একক ভেক্টর গেল। নেক্সট অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর অলরেডি আমরা পড়ে ফেলছি, ওই যে মাত্রা পড়ে ফেলছি না, তখন অলরেডি পড়া হয়ে গেছে। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলে? কাকে বলে বলো? অবস্থান ভেক্টর ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়। পজিশন মানে অবস্থান, তাহলে অবস্থান প্রকাশের জন্য যে ভেক্টর সেটাই অবস্থান ভেক্টর। এবার একটু রংচং মাখাও আর কি, ঠিক আছে? মূল কথা কি? অবস্থান প্রকাশ করার জন্য যে ভেক্টর সেটাই অবস্থান ভেক্টর। একটু রংচং মাখাও এবার। তাহলে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে ত্রিমাত্রিক। অনেকে বলতে ভাই দ্বিমাত্রিক কেন বলতেছেন না, একমাত্রিক কেন বলতেছেন? আরে ভাই ত্রিমাত্রিকের মধ্যে তো দুনিয়াদারি সবই আছে, ঠিক আছে? ত্রিমাত্রিকের মধ্যে তো দুনিয়াদারি সবই আছে। ভাই আয়ত, ভাই আয়ত তো তিন মাত্রা, তাহলে একক ভেক্টর তিন মাত্রা এই কি বুঝলাম না। এই ওই আয়ত আয়ত না, ওই আয়ত আয়ত না, বুঝছো? ত্রিমাত্রিক এটা আয়তক্ষেত্রের আয়ত না। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে একটু বলতে হবে, হ্যাঁ? সুন্দর করে সংজ্ঞাটা লিখবা, কিন্তু মুখস্থ করা লাগবে না, এগুলো সব বুঝে বুঝে মাথা রাখবা। মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়। কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। চিত্র আঁকলে জিনিসগুলো সুন্দর করে বোঝা যাবে। চিত্র আঁকলে এক্স অক্ষ, এটা জেড অক্ষ, আর এটা ওয়াই অক্ষ। তাহলে কোন একটা বিন্দু শূন্যে ভাসমান, একটা বিন্দু শূন্যে ভাসমান, চিন্তা করো, এই দেখো এই যে বিন্দুটা এখানে, এই যে এখানে, বুঝতে পারছো? শূন্যে কোথায়? এটা শূন্যে, এই যে এখানে শূন্যে। তাহলে শূন্যে ভাসমান বিন্দু, কিন্তু শূন্য আঁকলে তো তুমি দেখতে পাবা না, পাবা না তো দেখতে। তাহলে আমি এখানে আঁকতেছি এই বিন্দুটা, ধরো পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, ত্রিমাত্রিক বিন্দু, শূন্যে ভাসমান বিন্দু। তাহলে শূন্যে ভাসমান ওই বিন্দুতে যাইতে চাই, যাইতে গেলে কি করে যাইতে হবে? এক্স অক্ষ বরাবর এইটুকু যাইতে হবে, এক্স অক্ষ বরাবর এইটুকু গেলাম, এক্স অক্ষ বরাবর এইটুকু গেলাম, এক্স অক্ষ বরাবর এইটুকু গেলাম, দেন ওয়াই অক্ষ বরাবর এইটুকু আসলাম, এই যে ওয়াই অক্ষ এদিকে, তাহলে এদিক বরাবর আসো, এদিক বরাবর এইটুকু আসলাম, এই যে এইটুকু আসলাম। এবার সাই করে উপরে উঠে যাও, ঠিক আছে? এবার এখান থেকে সাই করে উপরে উঠে যাও, এই দেখো। তাহলে ওই বিন্দুতে যাওয়ার জন্য এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, বুঝছো? একেবারে ঘেচাং ঘেচাং, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এইভাবে এখানে গেছো। মূল বিন্দু এই যে 0 0 0, মূল বিন্দু এই যে 0 0 0, ও বিন্দু আর কি, ঠিক আছে? মূল বিন্দু 0 0 0, এটারে বললাম ও বিন্দু, মূল বিন্দু। মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান। তাহলে তুমি দেখো ঘুরে ঘুরে তো অনেক পথে গেছো, এক্স ওয়াই জেড অনেক পথে গেছো, কিন্তু সরণ কোনটা? সবসময় ভেক্টর কেমন হয়? আদি বিন্দু টু শেষ বিন্দু, স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্ট। কোন পথে গেছো ঘুরে ঘুরে কোনো ব্যাপার? যেমন মনে করো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছো, ভাই আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে এইভাবে ঘুরে 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 এই যে এভাবে গেছি, গেছো, ঠিক আছে, কিন্তু এটা তোমার ভেক্টর হবে না। সরণ ভেক্টর যদি বলি, সরণ ভেক্টর যদি বলি, তাহলে ভেক্টর হবে এ বিন্দু টু বি বিন্দু, একেবারে সোজা সরল রৈখিক যে রেখাটা, সেটাই হচ্ছে সরণ ভেক্টর। এখন ঘুরে ঘুরে তুমি কোন পথে যাবা সেটা তোমার ব্যাপার।
তাহলে তুমি দেখো এই যে পি বিন্দুতে পৌঁছানোর জন্য প্রথমে এক্স অক্ষ বরাবর ধরো পশ্চিম দিক বরাবর হাঁটছিলা এক্স একক, তারপরে এইদিকে দক্ষিণ দিক বরাবর ওয়াই একক, তারপরে উপরের দিকে আকাশে উড়ে গেছো জেড একক। তাহলে জেড একক গিয়ে এই পয়েন্টে পৌঁছাইছো। তাহলে ও থেকে পি বিন্দু, রে মুছে দিলাম রে, সরি সরি সরি। এবার ও থেকে পি বিন্দু, ও থেকে এই যে পি বিন্দু, ঠিক আছে। তাহলে ও থেকে পি বিন্দু স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, শুরুর বিন্দু, শেষ বিন্দু, পাদবিন্দু, শীর্ষবিন্দু। এইটারে আমরা ধরো আর ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। তাহলে পি বিন্দুর দেখো ও এর সাপেক্ষে, ও এর সাপেক্ষে, ও মূল বিন্দু, তার সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরকে কিন্তু রেডিয়াস ভেক্টরও বলে, বুঝছো, ব্যাসার্ধ ভেক্টরও বলে। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর দ্যাট ইজ ওপি, আর এটা সমান সমান ওপি। তাহলে বলো ওপি, বলো ভেক্টরটা লিখতে হবে, বলো ভেক্টরটা লিখতে হবে। তাহলে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। বোঝো নাকি বোঝো না, বলো। এক্স আই ক্যাপ, ওয়াই তারপরে জে ক্যাপ, জেড তারপরে কে ক্যাপ। অনেকে মনে করো আহাম্মকি করে এটা লেখে, ভাই এক্স ওয়াই জেড, এই যে লিখে দিলাম, এক্স ওয়াই জেড লিখে দিলাম। বলো এটা লিখলে হবে? ওটা ধরে মনে করো যে আচ্ছা মতো ম্যাথ দেওয়া লাগবে। এরকম যদি কেউ ভেক্টর, যদি কেউ বলে যে ভাই ভেক্টর লিখছি এইটা, এক্স ওয়াই জেড ভেক্টর লিখছি, কেউ যদি এইটা বলে, বুঝতে পারছো? এই যে আর সমান সমান এক্স ওয়াই জেড, কেউ যদি বলে ভাই এইটা হচ্ছে অবস্থান ভেক্টর, তাহলে ধরে তারে ইচ্ছা মতো ম্যাথ দিতে হবে কিন্তু, বুঝছো? উত্তম মধ্যম দেওয়া লাগবে। কেন? কারণ এটা ভেক্টর, আর এই পাশে সে মানগুলো যোগ করে দিচ্ছে। ভাই এই পাশে তো স্কেলার, আয়ত একক ভেক্টর কেন শিখলাম? এই আয়ত একক ভেক্টর তোমার তো এই বিপদ থেকে উদ্ধার করবে। তাহলে তুমি তখন বলবা এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ, বুঝছো? তাহলে আর কোনো গুণা হবে না, ঠিক আছে? তাহলে আর কোনো ঝামেলা হবে না। তাহলে এই হচ্ছে আমার পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর। তাহলে মাত্রা বুঝলে দেখো অবস্থান ভেক্টর টেক্টর ডাল ভাত হয়ে গেছে। মাত্রা যদি বোঝা যায় তাহলে অবস্থান ভেক্টর এগুলো মোটা করো যার ডাল ভাত, এগুলা না বোঝার কিছু নেই। তাহলে অবস্থান ভেক্টর বুঝলাম। যদি দ্বিমাত্রিক কোনো অবস্থান ভেক্টর হয় তাহলে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ। একমাত্রিক হলে তো শুধু এক্স আই ক্যাপ, নয় তো ওয়াই জে ক্যাপ, নয় তো শুধু জেড কে ক্যাপ। একমাত্রিক হলে বলো বুঝতে পারছো কিনা? ঠিক আছে। এবার আরেকটা ভেক্টর আছে, এটা শিখলেই ডেফিনেশন মোটামুটি শেষ। সেটা হচ্ছে একক ভেক্টর, ও সরি বিপ্রতীপ ভেক্টর। একক ভেক্টর তো পড়ছি, বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর, তো বিপ্রতীপ ভেক্টর কাকে বলে? দেখো বিপরীত বিপরীত গন্ধ পাওয়া যাচ্ছে, বিপ্রতীপ নামের মধ্যে বিপরীত বিপরীত গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু বিপরীত সে না। যে কোনো ভেক্টরের দেখো কিছু একটা কথা ফাঁকা রাখছি। কোন ভেক্টরের বিপরীত ভেক্টরকে এস বিপ্রতীপ ভেক্টর বলে, বিপ্রতীপ ভেক্টর বলে। এটা কেমন কথা হলো ভাই? আমরা তো বিপরীত ভেক্টরে এটা পড়ছি। আচ্ছা তোমার আমি জিজ্ঞেস করতেছি, ধরো 5, আমি বললাম এই 5-এর বিপরীত সংখ্যাটা লিখো, 5-এর বিপরীত সংখ্যাটা লিখো। 5-এর যদি বিপরীত বলি তাহলে একদল জনগণ লিখবে -5, আর এক দল জনগণ লিখবে 1/5। দেখো দুটোই তো বিপরীত, এটাও বিপরীত এটাও বিপরীত। তুমি কিন্তু বলতে পারবে না যে না এই তোরটা হয় নাই। বিপরীত মানে এটাও বিপরীত এটাও বিপরীত, সহজ কথা। এবার এটা কেমন বিপরীত? এটা হচ্ছে যোগাত্মক বিপরীত, যোগাত্মক। আর এটা কেমন বিপরীত? এটা হচ্ছে গুণাত্মক, ঠিক আছে? এটা যোগাত্মক এটা গুণাত্মক। অনেক বলতে পারো ভাই এটা তো বিয়োগাত্মক, আর এটা তো ভাগাত্মক। এই পাগল, বিয়োগাত্মক ভাগাত্মক হয় না, ভাগাত্মক এগুলো হয় না। দুনিয়ায় বিয়োগ বলে কিছু নেই, দুনিয়ায় সব যোগ। যেমন মনে করো 20 থেকে 10 বিয়োগ করবা, তো তুমি বলতেছো ভাই 20 থেকে 10 বিয়োগ করলাম, আমি ওইটা বলবো না। ধরো আমি বলবো 20-এর সাথে -10 যোগ করবা, বুঝছো? আসলে দুনিয়াতে বিয়োগ বলে কিছু নাই, দুনিয়াতে সবই যোগ।
ঠিক তেমনি ভাগ বলেও কিছু নাই, ঠিক আছে? ভাগাত্মক, ভাগাত্মক, ভাগাত্মক হয় না। মনে করো 20, একে আমি ভাগ দিব 10 দিয়ে, 10 দিয়ে ভাগ দিব না, 10 দিয়ে আমি ভাগ দিব না, আমি 20কে গুণ দিব 1/10 দিয়ে। কোনো আপত্তি আছে তোমার? পারলে তুমি আমার ঠেকাও। তুমি বলতেছো ভাই 10 দিয়ে ভাগ দিব না, না আমি কোনোদিন কোনো ভাগই করব না, আমি 1/10 দিয়ে গুণ করব, বলো। ঠিক আছে? তাহলে দুনিয়ায় সব আসলে যোগ আর বিয়োগ, যোগ আর গুণ, বিয়োগ নেই, ভাগ নেই। তাহলে এটা হচ্ছে যোগাত্মক বিপরীত, এটা হচ্ছে গুণাত্মক বিপরীত। তাহলে এখানে যে কথাটা লিখছিলাম ওই কথাটা হচ্ছে এই যে গুণাত্মক কথা, এই যে খুব ইম্পর্টেন্ট কথা, গুণাত্মক। গুণাত্মক কোন ভেক্টরের গুণাত্মক বিপরীত ভেক্টরকে তুমি যদি শুধুমাত্র বিপরীত ভেক্টর লিখো তাহলে হবে না, গুণাত্মক বিপরীত লিখতে হবে, কারণ বিপরীত ভেক্টর এটাও বোঝা যাবে এটাও বোঝা যাবে। তাহলে এবার আসো, কোনো ভেক্টর যদি এ হয়, কোনো ভেক্টর যদি এ হয়, এ হচ্ছে ধরো 5i, তাহলে এর বিপ্রতীপ ভেক্টর, এর বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর ধরো বিপ্রতীপ ভেক্টর হচ্ছে বি, তাহলে এটা হবে 1/5i, জাস্ট মানটা গুণাত্মক বিপরীত হবে। যদি চিত্র আঁকতে চাই তাহলে চিত্রটা হবে এরকম, ধরো কোন একটা ভেক্টর এ, এই যে এ, আমি এটা দিয়েই বুঝাই, a = 5i, ঠিক আছে, a = 5i, তাহলে এর বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর একই দিকেই থাকবে, দিক কিন্তু একই দিকেই হবে। এই যে দেখো i, তাহলে এটা যেদিকে ওটাও সেই দিকে, একই দিকে, কিন্তু জাস্ট মানটা হচ্ছে, এটা ছিল 5, এটা জাস্ট উল্টা ইনভার্স মান, এটা যদি 5 হয় ধরো এটার মান হচ্ছে 1/5, এই যে 1/5i, দিক কিন্তু একই দিকে থাকবে। তাহলে বিপ্রতীপ ভেক্টরের দিক কিন্তু একই দিকে, বিপ্রতীপ ভেক্টর মূল ভেক্টরের দিকেই হয়, বিপ্রতীপ ভেক্টর একই দিকে থাকে, মূল ভেক্টরের দিকেই থাকে, মূল ভেক্টরের দিকে থাকে, ঠিক আছে? কোন ভেক্টরের সাথে তার বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ, কিন্তু বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 180, ঠিক আছে? এটা মাথায় রাখিও, হ্যাঁ? বিপ্রতীপ আর বিপরীত জড়াই ফেলবা না, দুইটা কিন্তু আলাদা জিনিস, আলাদা জিনিস, বুঝছো? তাহলে এবার মোটামুটি আমরা সবগুলা লিখে ফেলছি। এইবার আমি একটা ভেক্টরের জন্য কয়েকটা ভেক্টর লিখব, তুমি বেছে বেছে বের করবা কোনটা কি। ধরো এ ভেক্টর এটা ইকুয়াল টু হচ্ছে 2i, 2i, এর জন্য আমি এখন নিচে কয়েকটা ভেক্টর লিখব, তুমি এখন খুঁজে বের করবা কোনটা কি। তো এক নম্বর হচ্ছে বি ভেক্টর, দ্যাট ইজ 2i। তারপরে 2 নম্বর সি ভেক্টর 3i, 3 নম্বরে ডি ভেক্টর -7i, আর 4 নম্বর ই ভেক্টর -2i, 5 নম্বর ধরো এফ ভেক্টর 1/2i, 6 নম্বর ধরো জি ভেক্টর 3j ভেক্টর। এই যে কোনটা কি কি ভেক্টর লিখতে হবে, আসো আসো আগাই, সামনের দিকে আগাই, আসো। প্রথমটা এই ভেক্টরের জন্য দেখি i, আচ্ছা দিক একই দিকে, i, দিক একই দিকে, তাহলে দিক একই, 2 2 মানও একই, দিক একই মান একই, তাহলে এত সমান, এত সমান ভেক্টর, ঠিক আছে? এত সমান ভেক্টর, প্রথম কথা হচ্ছে সমান ভেক্টর, আর দুনিয়ার সকল সমান ভেক্টর সদৃশ, ঠিক আছে? দুনিয়ার সকল সমান ভেক্টর সদৃশ, কি ক্লিয়ার? এবার আসো নেক্সট 2 নম্বর সি ভেক্টর 3i, দিক সেম আছে কিন্তু মান যে চেঞ্জ হয়ে গেছে, ও আচ্ছা তাহলে তো সমান ভেক্টর নয়, তাহলে সমান হবে না, কিন্তু দিকটা একই দিকে, আচ্ছা তাহলে শুধু সদৃশ হবে। বুঝতে পারছো কিভাবে ভাবনা চিন্তা করতে হবে? শুধু সদৃশ, গুড। ডি -7i, এবার আসো দিক চেঞ্জ হয়ে গেছে, এটা i ছিল, এটা -i, তাই এটা x অক্ষের দিকে, x অক্ষের ঋণাত্মক দিকে, মান 2 মান 7, মানও চেঞ্জ দিকও বিপরীত, মান চেঞ্জ দিকও বিপরীত, তাহলে এটা বিসদৃশ। যদি মান সমান হইতো দিক বিপরীত হইতো তাহলে এরা আমরা বিপরীত ভেক্টরও বলতে পারতাম, কিন্তু না, এটা শুধুমাত্র বিসদৃশ। ওকে, এবার আসো i, মান এক, মানে দিক একই,
2 - 2 দিক একই, বলো দিক একই, আর মান কি 2 - 2? অনেকে এইগুলা ভাবে, এগুলা ভাবা যাবে না। আই ক্যাপ এটা মাইনাস আই ক্যাপ, ভেক্টরের মান কোনোদিন ঋণাত্মক হতে পারে না। এটা আই ক্যাপ, এটা মাইনাস আই ক্যাপ, এটা এক্স অক্ষের দিকে, এটা ঋণাত্মক দিকে, বিপরীত দিকে। মান টু, তাহলে মান সেম, দিক বিপরীত, এইটা তো বিপরীত ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। আর দুনিয়ার সকল বিপরীত ভেক্টর তো বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে তো তারা বিসদৃশ হবেই। তাহলে এটা বিপরীত এবং বিসদৃশ দুটোই, তাহলে প্রথমে প্রাধান্য পাবে বিপরীত। 1/2 আই ক্যাপ, আই ক্যাপ দিক একই দিকে, শুধু মানটা চেঞ্জ হয়ে গেছে, মানটা উল্টা, তাহলে মানটা গুণাত্মক বিপরীত, তাহলে এটা বিপ্রতীক ভেক্টর। এই যে একটু আগে গরম গরম শিখলাম আমরা, তাহলে এটা বিপ্রতীক ভেক্টর। 3j ক্যাপ, বলো কি হবে? আচ্ছা আগে তুমি এই কটা বলো, এই কটার কথা বলো। এখানে যতগুলো আছে সবগুলো এই ভেক্টরের সমান্তরাল বা সমরেখ ভেক্টর। বুঝাও আমারে, সমান্তরাল বা সমরেখ ভেক্টর। সমান্তরাল বা সমরেখ ভেক্টর হচ্ছে একই রেখায় বা সমান্তরালে ক্রিয়া করবে। তো এগুলো তো সবই সমান্তরালে, সবই হয় এক্স অক্ষের দিকে, যেমন এ ভেক্টরটা এক্স অক্ষের দিকে, আই ক্যাপ যেহেতু এক্স অক্ষের দিকে। আর এখানে এই যে যতগুলো আছে 1 থেকে শুরু করে 5 নম্বর পর্যন্ত, যতগুলোতে আই ক্যাপ মাইনাস আই ক্যাপ আছে, যতগুলোতে মাইনাস আই ক্যাপ আছে, ঠিক আছে? তাহলে এখানে যতগুলো ভেক্টর আছে সবই হয় এক্স অক্ষের দিকে, নয়তো এক্স অক্ষের বিপরীত দিকে। তাহলে এক্স অক্ষের দিকে আর এক্স অক্ষের বিপরীত দিকে তো সমান্তরালে, তাই না? সমান্তরালে না? তাহলে এখানে যতগুলো আছে সবগুলো সমান্তরাল বা সমরেখ ভেক্টর। কিন্তু এদিকে তাকাও, কিন্তু এখানে তাকাও, এইখানে এটা দেখো 3j ক্যাপ, তাহলে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ আর ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ। ওয়াই অক্ষ ধরো, এটা ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ আর এক্স অক্ষ বরাবর আই ক্যাপ। আরে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি। তাহলে এটা কি সমান্তরাল? না, এটা সমান্তরাল না, এটা হচ্ছে লম্ব ভেক্টর। কি ভেক্টর? লম্ব, পরস্পরের সাথে লম্ব। ঠিক আছে, লম্ব ভেক্টর বলে আসলে সংজ্ঞা নাই, কিন্তু এরা পরস্পরের সাথে জি আর এ পরস্পরের সাথে কেমন? লম্ব। কি ক্লিয়ার? বুঝতে পারছো? দেখো মিলছে কিনা ভাবো। শোনো, এবার মূল আলোচনায় যাচ্ছি। আমরা ভেক্টর রাশির যোগ বিয়োগ শিখবো। আমরা ভেক্টর রাশির যোগ বিয়োগ শিখতে চাই। তো ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ না, বীজগণিতিক নিয়মে হয় না। ভেক্টর রাশির যোগ বিয়োগ করতে হয় জ্যামিতিক উপায়। একটা উদাহরণ দেখি, একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেখি, একটা ম্যাথ, একটা ছোট ম্যাথ। তুমি বাড়ি তোমার মূল বিন্দু, তো ভাইয়া তুমি বাড়ি থেকে পশ্চিম দিকে 4 কিলোমিটার, অতঃপর উত্তর দিকে 3 কিলোমিটার গেলে। প্রশ্ন হচ্ছে তোমার দূরত্ব সরণ। দূরত্ব স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমি তোমাকে বের করতে বলছি দূরত্ব আর সরণ। আসো, দূরত্ব হিসাব হয়ে গেছে, দূরত্ব হিসাব চোখ বন্ধ করে হয়ে গেছে। দূরত্ব হচ্ছে অ্যাকচুয়াল অতিক্রান্ত পথ, দূরত্ব ডি দিয়ে লিখলাম। 4 আর 3 7, 4 আর 3 7, 7 কিলোমিটার। ঠিক আছে, 4 আর 3 7 কিলোমিটার। কি ক্লিয়ার? এবার আসো আমরা একটু সরণ নিয়ে কথা বলি। সরণ হচ্ছে তুমি কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে যে পথে যাও না কেন, আদি বিন্দু আর শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরণ। আদি বিন্দু আর শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরণ। তো এটা মনে করো মাঠ, এটা মনে করো সমতল, যেটা হচ্ছে একটা সমতল। তো এই সমতলে দেখো, এদিকে তাকাও, এই সমতলে এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর রেখা। এই দিক উত্তর দিক, আর এই যে দিকটা, এই দিকটা দক্ষিণ দিক, দক্ষিণ দিক। আর এই যে রেখাটা, এই রেখাটা পূর্ব পশ্চিম। এই দিক যদি পূর্ব হয় তাহলে এই দিক পশ্চিম দিক। পূর্ব পশ্চিম ইচ্ছা মতো নিতে পারো, কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করো ভাই আমি এইটা উত্তর নিব, এইটা পশ্চিম নিব, এইটা পূর্ব নিব, এটা দক্ষিণ নিব, ওকে কারেক্ট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কেউ যদি মনে করো ভাই আমি উপরে নিব দক্ষিণ, নিচে নিব উত্তর, কারেক্ট,
কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তুমি তোমার ইচ্ছা মতো নিবা, কিন্তু ইচ্ছার একটা বাউন্ডারি আছে। তুমি পাগলের মতো বললা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বললা এরকম, তো এরকম বললে তো হবে না। এরকম যদি বলো এরকম বললে হবে না, এই উত্তরের পাশে দক্ষিণ থাকে জীবন, হ্যাঁ। তো এইরকম অনেকে নাই, কিন্তু ইচ্ছা মতো, ভাই আপনি বলছেন ইচ্ছা মতো, তো আমি ইচ্ছা মতো নিলাম, নেন এবার ইচ্ছা আমার ঠেকান। তো এরকম ইচ্ছার কিন্তু বাদ দেওয়া লাগবে, যেমন ইচ্ছা তেমন করা যায় না। তাহলে এইটা হচ্ছে মূল বিন্দু 0 0 0 আর কি। ঠিক আছে, মূল বিন্দু 0 0 0 ও বিন্দু। পশ্চিম দিকে 4 কিলোমিটার গেছো, এই যে পশ্চিম দিক 4 কিলোমিটার। অতঃপর উত্তর দিকে, এই যে এইদিকে উত্তর দিকে, ঠিক আছে 3D চিত্র আঁকতেছি, উত্তর দিকে গেছো কত, 3 কিলোমিটার। এই যে উত্তর দিকে 3 কিলোমিটার, 3 কিলোমিটার। তাহলে উত্তর দিকে 3 কিলোমিটার। তুমি এখন অবস্থান করতেছো এখান থেকে এইখানে। এই যে এটা হচ্ছে তোমার সরণ ভেক্টর, এটা হচ্ছে তোমার সরণ ভেক্টর, এই যেটা। তো এই সরণ ভেক্টরের মানটা বের করতে চাই। তো কেউ মানো বা না মানো, এই কোণটা 90, এই কোণটা 90 ডিগ্রি। বুঝতে পারছো? এটা একটা 3D চিত্র, 3D চিত্র। একটু কল্পনার চোখ দিয়ে, দিব্য চোখ দিয়ে দেখো, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এই চিত্রটা দেখতে এরকম আর কি। যদি আমি এরকম উত্তর দক্ষিণ সোজাসুজি নিতাম, এরকম ভাবে যদি নিতাম, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, এভাবে যদি নিতাম, তাহলে এই বিন্দু হইতো এই যে 4 কিলোমিটার, তারপরে 3 কিলোমিটার, এই যে এখানে। তখন এইটা হইতো তোমার সরণ, এই যে এটা হইতো সরণ। তাহলে সরণের মান কত? তো আমরা মানটা চাই। আচ্ছা আগে বলো তো সরণের অবস্থান ভেক্টরটা কত? পশ্চিম দিক বরাবর এটার আমরা এক্স অক্ষ ধরলাম, উত্তর দিক এটার ওয়াই অক্ষ ধরলাম। তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি? আই ক্যাপ। তাহলে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 4 আই ক্যাপ। তাহলে কি হবে? 4 আই ক্যাপ, 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এটা হচ্ছে ভেক্টরটা, এটা কিন্তু মান হয়নি। আমি চাই মানটুকু কত। এটা হচ্ছে ভেক্টর প্রকাশ হইলো, অবস্থান ভেক্টরটা তুমি লিখলা, ভেক্টর প্রকাশ করলা। এবার মানটা চাই, মান, যে মান কত? তো মান হচ্ছে এস, এস এর এই যে দৈর্ঘ্যটা, এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে মান, এই যে এইটুকু হচ্ছে মান, আদি বিন্দু থেকে শেষ বিন্দু সরণ। তাহলে সরণের মান হবে পিথাগোরাস রুট ওভার এই যে 4 আর 3 মধ্যবর্তী এই কোণটা 90, এই যে এই কোণটা 90। তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে হবে 5 কিলোমিটার। তাহলে দূরত্ব 7 কিলোমিটার, বাট সরণ দেখো 5 কিলোমিটার। ঠিক আছে, সরণ হচ্ছে 5 কিলোমিটার। তাহলে তুমি এবার আমারে বলো দূরত্ব কিভাবে বের করছো? 4 আর 3 যোগ করে, সরাসরি যোগ করে। আর এইখানে এইটা 5 কিলোমিটার, এই সরণটা তুমি কিভাবে বের করছো? পিথাগোরাস দিয়ে। কি গোরাস এটা বলো? এই যে সূত্রটা কি? পিথাগোরাস। ম্যাথের কিছু শাখা আছে, যেমন বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ম্যাথের কিছু শাখা আছে। তো পিথাগোরাস ম্যাথের কোন শাখায় আমরা আলোচনা করি? ট্রিকোণমিতিতে, জিওমেট্রিতে, অ্যালজেব্রাতে, ক্যালকুলাসে, কোথায় আলোচনা করি? জিওমেট্রিতে, জ্যামিতি। তাহলে পিথাগোরাস, এই যে পিথাগোরাস, এই পিথাগোরাস হচ্ছে জ্যামিতিক উপায়, বুঝছো? পিথাগোরাস কি উপায়? জ্যামিতিক উপায়। তাহলে সরণ বের করছি, অর্থাৎ ভেক্টরের হিসাব করছি জ্যামিতিক উপায়। কিন্তু দূরত্ব এই যে 7 কিলোমিটার, এটার হিসাব করছি বীজগণিত, নর্মাল সাধারণ বীজগণিত। ঠিক আছে, ভেক্টর বীজগণিত না, সাধারণ বীজগণিত, সাধারণ বীজগাণিতিক নিয়মে। আর ভেক্টরের হিসাব করছি জ্যামিতিক উপায়। ভেক্টরের এই যে জ্যামিতিক উপায়, এটাকে বলা হয় ভেক্টর বীজগণিত আর কি, বুঝছো? এটাকে ভেক্টর বীজগণিত বলা হয়। তো ওটা লিখতে হবে না, ভেক্টর বীজগণিত মানে লিখতে হবে না, জিওমেট্রি লিখলেই হবে। তাহলে এবার শোনো, এইখান থেকে ম্যাথটা করানোর উদ্দেশ্য আসলে ম্যাথটা করানো না, এই ম্যাথটা থেকে একটা লাইন আমরা বুঝতে চাই, সেটা হচ্ছে ভেক্টর রাশির হিসাব নিকাশ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, জ্যামিতিক উপায় হয়। এইটা হচ্ছে আমরা বুঝতে চাই যে ভেক্টর রাশির হিসাব নিকাশ অনেক সময় 2 মার্কের প্রশ্নে আসবে, তো সুন্দর করে ব্যাখ্যা দিতে হবে। ভেক্টর রাশির হিসাব সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। লেকচারগুলা খুব ভালো করে তুলবা, বুঝছো? লেকচার কন্টেন্ট খুব সুন্দর করে তুলবা, দেখবা বই আর পড়া লাগতেছে না। ভেক্টর রাশির হিসাব সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। তাহলে কি নিয়মে হয়? জ্যামিতিক উপায়ে হয়, জ্যামিতিক উপায়ে হয়। 2 মার্কের প্রশ্ন আসবে, সুন্দর করে লিখবা। 2 মার্কের প্রশ্নের মধ্যে ওত পেতে থাকবা, কখন একটা চিত্র ঢুকানো যাবে, ঠিক আছে? কখন একটা চিত্র ঢুকানো যাবে, কখন একটা ইকুয়েশন ঢুকানো যাবে, 2 মার্কের প্রশ্ন এরকম ওত পেতে থাকবা।
শুধু বাংলা কথা 2 মার্কের প্রশ্ন লেখার ট্রাই করবা না, বুঝছো? ঠিক আছে, ক্লিয়ার? বলো ভালো আছো কিনা, বলো বলো ভালো আছো, বুঝছো কিনা বলো। দেখি ওয়েব অ্যাপের গুলা ঘুমাই গেল নাকি, আমি তো অনেকক্ষণ ফেসবুকে থাকলাম, দেখি একটু ওয়েব অ্যাপ থেকে ঘুরে আসি। ওকে ওকে, এবার আসো তাহলে জ্যামিতিক কি কি উপায়, যখন লোকজনকে বলবা এই ভেক্টর রাশির হিসাব নিকাশ জানো, সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না, কি উপায় করতে হয়, জ্যামিতিক উপায় করতে হয়। যখন লোকজনকে এটা জিজ্ঞেস মানে এটাকে বলবা, এটা জানাবা, তখন তো লোকজন তোমার আবার জিজ্ঞেস করবে আচ্ছা জ্যামিতিক কি কি উপায় করা যায়, তো সেই কি কি উপায় আমরা লিখবো। তাহলে লিখো ভেক্টর রাশির হিসাব নিকাশের যা যোগ বিয়োগের জ্যামিতিক উপায়, ভেক্টর রাশির যোগ বিয়োগের, আজকে লাস্টের দিকে একটা ম্যাজিক দেখাবো, ঠিক আছে, ভেক্টর রাশির যোগ বিয়োগের জ্যামিতিক উপায় সমূহ, জ্যামিতিক উপায় সমূহ, ভেক্টর রাশির যোগ বিয়োগের জ্যামিতিক উপায় সমূহ কি কি, জ্যামিতিক উপায় কি কি দেখি তো। এক, ছোটবেলায় শিখে আসা ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। 2, বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। 3, সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। 4, লম্বাংশ উপপাদ্য। 5, ভেক্টর উপাংশ বিভাজন, ভেক্টর উপাংশ বিভাজন, বিভাজন, ঠিক আছে। তারপরে 6, লামির উপপাদ্য, লামির উপপাদ্য। 7, বলবাহু ত্রিভুজ সূত্র, বলবাহু ত্রিভুজ সূত্র, ঠিক আছে। আমাদের বোর্ড বইতে আলোচনা করা আছে শুধু সামান্তরিক সূত্র, এটার এই মূল ফোকাসে এনে আলোচনা করা আছে, কিন্তু এই যতগুলো নিয়ম আছে তার মধ্যে বস 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 হচ্ছে লম্বাংশ উপপাদ্য। যে লম্বাংশ উপপাদ্য পারে না, নর্মালি বোর্ড বই যারা ফলো করে তারা পারে না, যারা বোর্ড বই ফলো করে তারা পারে না, ঠিক আছে। ম্যাক্সিমাম কলেজের টিচাররা কিন্তু করায় না লম্বাংশ উপপাদ্য, কলেজে পড়ানোর সময় কই, কলেজে দেখবা প্রথম দিন গেলেই ভেক্টর থেকে করাচ্ছে নদী নৌকার ম্যাথ, বুঝছো। কলেজে যেদিন যাবা দেখবা প্রথম দিন করাইতেছে নদী নৌকার ম্যাথ, কি একটা আজগুবি চিন্তা ভাবনা এদের, ঠিক আছে। কোনো বেসিক জ্ঞান টান ছাড়া প্রথমে শুরু করে দিচ্ছে নদী নৌকার ম্যাথ। তো যাই হোক, যারা বোর্ড বই ফলো করবে তারাই লম্বাংশ উপপাদ্য জানবে না, ঠিক আছে। কিন্তু আমরা মনে করো যে বস হয়ে যাবো এক সময়, তাহলে আমরা একেবারে খুঁটিনাটি সব পড়বো এবং কোনো ম্যাথ করব সবচেয়ে ইফিশিয়েন্ট সহজ ওয়েতে, ঠিক আছে। দেখে অ্যান্সার বলে দেওয়া যায়, ক্যালকুলেটর চাপ দিয়ে অ্যান্সার বলে দেওয়া যায়, এই মেথড আমরা শিখব। সেই মেথড, স্যালুট করা মেথড হচ্ছে লম্বাংশ উপপাদ্য। তো এটা শিখতেই হবে, দেখবো আমরা আস্তে আস্তে। তো আসো আমরা সিরিয়াল বাই আসি। ত্রিভুজ সূত্র, এই দুইটা আমি একটু বেশি লিখছি, এই দুইটা আমরা পড়বো না, এই দুইটা লাগবে না, এই দুইটা তুমি ম্যাথে পড়বা, তোমাদের অভিদাদা পড়াবে, বুঝছো, ঠিক আছে। আমরা সিরিয়াল বাই এখান থেকে আসবো। তাহলে প্রথমে আসো ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্র দেখি, আজকে একটু ত্রিভুজ সূত্রটা পড়ি। তাহলে হেডিং দাও। মজার ব্যাপার জানো, ত্রিভুজ সূত্র তুমি জানো, ত্রিভুজ সূত্রটা তুমি জানো। ত্রিভুজ সূত্র বলতেছে কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা, আমি একটু আগে বলি, কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করলে অপর বাহু বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধি প্রকাশ করবে। এই যে অনেকে প্রথম আমার মুখে একটা কথা শুনছো, লব্ধি। স্কেলার রাশির যোগফল বিয়োগফলকে আমরা যোগফল বিয়োগফল বলি, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে যোগফল বিয়োগফলকে আমরা যোগফল বিয়োগফল বলি না, নরমালি লব্ধি বলি, রেজাল্টেন্ট বলি। রেজাল্টেন্ট দ্যাট মিন্স বাংলায় বললে লব্ধি। তাহলে ভেক্টর রাশির যোগ বিয়োগ করে ফলাফলটা পাই, সেই ফলাফলটাকে কি বলা হয়? লব্ধি। বুঝছো? আসো তো ভাই, আপনার কি কোমরে ব্যথা? এই
কোমরে ব্যথা হবে কেন? ওকে, তাহলে দেখো কি বললাম, যে কোন ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটো ভেক্টরকে যদি প্রকাশ করা যায়, কি ক্রমে? একই ক্রমে, তাহলে ত্রিভুজের অপর বাহুটা বিপরীত ক্রমে এদের ভেক্টর যোগফল মানে লব্ধি প্রকাশ করে। আসো একটু আঁকি। কি একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, এই যে ধরো একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের বাহু কয়টা? তিনটা। সন্নিহিত বাহু কাকে বলে? দুইটা বাহু পরস্পরের সাথে স্পর্শ করে থাকলে সন্নিহিত। এই দুটো বাহু সন্নিহিত, এই দুটো বাহু সন্নিহিত, এই দুটো বাহু সন্নিহিত। সহজ কথা, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুই সন্নিহিত, যে কোনো দুইটা বাহু সন্নিহিত। তো আসো, এই বাহুটা আর এই বাহুটা দ্বারা, এই বাহুটা দ্বারা আমি একটা ভেক্টরকে প্রকাশ করলাম, এই যে তীর চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ, পি ভেক্টর, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে পি ভেক্টরের মান। এই বাহু দিয়ে আর একটা ভেক্টরকে প্রকাশ করলাম, সেটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কিউ ভেক্টরের মান, আর এই ডিরেকশনটা হচ্ছে কিউ ভেক্টরের দিক। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা দুটো ভেক্টরকে প্রকাশ করলাম। তাহলে ত্রিভুজের এই যে বাহুটা, এই বাহুটা পি ভেক্টরকে প্রকাশ করবে, এই বাহুটা কিউ ভেক্টরকে প্রকাশ করবে। এই বাহুর দৈর্ঘ্য পি ভেক্টরের মান প্রকাশ করবে, এই বাহুর দৈর্ঘ্য কিউ ভেক্টরের মানকে প্রকাশ করবে। এটা পি ভেক্টরের দিক, এটা কিউ ভেক্টরের দিক। তাহলে দিক দুটো কেমন ক্রমে আছে? একই ক্রমে। একই ক্রমে বোঝো? এই দেখো, একই ক্রম হচ্ছে এইটা, এই 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 এগুলো সব একই ক্রম। এই দেখো এইদিকে ঘুরছে, তীর চিহ্ন এদিকে ঘুরছে, এই যে এইভাবে এভাবে 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 ঘুরছে। দেখো এই যে হাইলাইটার পেন দিয়ে দেখায়, এই যে এইভাবে যাচ্ছে, এইভাবে ঘুরে আসছে তীর চিহ্ন। এই দেখো এটা এই, এটা এই, এটা এই, এটা হচ্ছে একই ক্রম। আর বিপরীত ক্রম কি জানো? বিপরীত ক্রম হচ্ছে এই, এটা এদিকে আর এটা এইদিকে, তাহলে বিপরীত ক্রম। এটা হচ্ছে বিপরীত ক্রম। দেখো পরস্পরের মুখোমুখি, এটা যেদিকে এটা তার বিপরীত দিকে, তাহলে এটারে বলা হচ্ছে বিপরীত ক্রম। এই যে এটা হচ্ছে বিপরীত ক্রম, ঠিক আছে? এটা হচ্ছে বিপরীত ক্রম। তাহলে একই ক্রম বিপরীত ক্রম চিনে গেছি, তাহলে আর আমাদের ঠেকাইকে। আসো, তাহলে এই ত্রিভুজের, এই যে একটা ত্রিভুজ, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে এই যে একই ক্রমে, বুঝতে পারছো? একই ক্রমে, ঠিক আছে? একই ক্রমে, তীর চিহ্ন একই ক্রমে, দেখো পি আর কিউ এর যদি প্রকাশ করা যায়, তাহলে তৃতীয় বাহু, হ্যাঁ এই যে তৃতীয় বাহুটা, সে কোন ক্রমে? সে বিপরীত ক্রমে। এই দেখো বিপরীত, এই যে কিউ এদিকে ছিল, এইটা এদিকে, তাহলে বিপরীত ক্রমে। তাহলে এই বাহুটা বিপরীত ক্রমে, এই বাহুটা বিপরীত ক্রমে এদের লব্ধি প্রকাশ করবে। এটাই হচ্ছে কথা, এদের লব্ধি প্রকাশ করবে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। তাহলে বিবৃতিটা একটু লিখি আগে। বিবৃতিটা যদি দিয়ে শুরু করবা, যদি বুঝে বুঝে লিখবা, নিজে বুঝে বুঝে লিখবা। তোমরা না এই যে ধরো সংজ্ঞা টঙ্গা আসলে 1 মার্ক 2 মার্কের প্রশ্নে তোমরা যে কি লিখো, যাচ্ছে তাই লিখো। শোনো, যে ভালো বাংলা পারে সে ভালো ফিজিক্স পারে, ঠিক আছে? কেন বললাম? কারণ এই ঘটনাটা চোখের সামনে ঘটা ঘটনা, যা এখানে চিত্রে দেখতে পাচ্ছ তাই তুমি লিখবা। এবার সুন্দর করে নিজের ভেতর থেকে বাংলা কথাগুলা বের করে লিখবা। বাংলা মাতৃভাষা, মাতৃভাষায় বাংলা কথাগুলা বের করে সুন্দর করে সাজাই লিখবা। তা না আগেরটা পরে, পরেরটা আগে, ঠিক আছে? কোনো লাইনের ঠিক নাই, কোনো বাক্যের ঠিক নাই, কোনো শব্দের ঠিক নাই। তাহলে এই কারণে ভালো করে বাংলা পড়বা, ঠিক আছে? ভালো করে বাংলা পড়বা, সুন্দর করে অর্থ প্রকাশ করে সুন্দর করে বাক্য গঠন করা শিখবা, তাহলেই হয়ে যাবে। তাহলে তুমি দেখবা খুব ভালো ফিজিক্স পারতেছো, বিশেষ করে 1 মার্ক আর 2 মার্কের প্রশ্ন পারতেছো। তাহলে আমরা লিখি, যদি দিয়ে শুরু করি। যদি কোনো ত্রিভুজের, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা, দুটি সন্নিহিত বাহু দ্বারা, দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে, দুটি ভেক্টরকে একই ক্রমে, এই যে খুব ইম্পর্টেন্ট কথা, এই যে ত্রিভুজ সূত্রের আত্মাটাই হচ্ছে এই কথাটা, একই ক্রমে প্রকাশ করা যায়। হ্যাঁ, এই যে দুইটা সন্নিহিত বাহু দ্বারা পি আর কিউ দুটো ভেক্টরকে প্রকাশ করা যায়, তবে প্রকাশ করা যায়, তবে অপর বাহু মানে তৃতীয় বাহু আর কি, তবে অপর বাহু বিপরীত ক্রমে। এই যে আত্মা, এই কথাগুলা কিন্তু আত্মা, একই ক্রমে আর বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধি প্রকাশ করবে, ভেক্টর দ্বয়ের যোগফল বা লব্ধি প্রকাশ করবে। যোগফলকে আমরা বলবো লব্ধি, লব্ধি প্রকাশ করবে, প্রকাশ করবে। এবার চোখ বন্ধ করে ভাবো, দেখো মুখস্থ করা লাগবে না, এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো তুমি পারো। জাস্ট চোখ বন্ধ করে একবার ভাবো, যদি কোনো ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটো ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করা যায়, তাহলে তৃতীয় বাহু
বিপরীত ক্রমে ভেক্টর দুইটার লব্ধি প্রকাশ করবে। বুঝছো? এবার আমি প্রথমে বলছিলাম এটা তুমি জানো, আমি প্রথমে কি বলছিলাম এটা তুমি জানো। দেখো তো, দেখো একটা উদাহরণ দিয়ে বুঝাই। তুমি মনে করো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছো, এ হচ্ছে তোমার বাড়ি, বি হচ্ছে তোমার কলেজ। বি বিন্দু থেকে মনে করো যে প্রাইভেট পড়তে চলে গেছো, ধরো আমার কাছে প্রাইভেট পড়তে চলে আসছো সি বিন্দুতে। তাহলে দেখো এ থেকে তুমি প্রথমে বিতে গেলা, এটা হচ্ছে তোমার প্রথম সরণটা, এটা হচ্ছে প্রথম তোমার সরণ ঘটলো এ থেকে বিতে, পি সরণ। তারপরে বি থেকে তুমি সিতে আসলা, বি থেকে সিতে আসলা, এটা হচ্ছে কিউ সরণ। তাহলে এবার বলো তো আলটিমেট সরণ কত? আলটিমেট সরণ কত বলো? আলটিমেট সরণ কত বলো? এ থেকে বি হয়ে সিতে গেছো, তাহলে তোমার কি সরণ এ বি সি দৈর্ঘ্য আমি বলবো? না, সরণ হচ্ছে বি এ থেকে সি, আদি বিন্দু শেষ বিন্দু, তুমি তো ছিলা এই যে এখানে, আর সি বিন্দু হচ্ছে শেষ বিন্দু, তাহলে আদি থেকে শেষ বিন্দু। তাহলে এটাই হচ্ছে তোমার লব্ধি সরণ, সেই লব্ধি সরণটাকে আমি বললাম আর ভেক্টর। তাহলে দেখো পি আর কিউ এর লব্ধি সরণ আর ভেক্টর এসি হলো না? হলো তো। এ থেকে সি না সি থেকে? এ থেকে সি। তাহলে এই এ বি বি সি এ সি, এ বি যোগ বি সি, এদের যে ভেক্টরের যোগফল, ভেক্টরের যোগফল হচ্ছে এসি। কি বুঝলা? তাহলে দেখো তো এ বি অর্থাৎ পি আর কিউ, এ বি বি সি যে ক্রমে, এসি তার বিপরীত ক্রমে না? এটাই তো ত্রিভুজ সূত্র, এটা তো তুমি জানো, এটা তো কমন সেন্স। এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, তার মানে তো এ থেকে সিতে গেলাম, এটাই তো আমার সরণ। তো এটা তো কমন সেন্স, এটা তো আমি জানি, জানা জিনিস। তো এটাই এখন ত্রিভুজ সূত্র। কি কথা হচ্ছে? এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। কি ক্লিয়ার? তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আর ভেক্টর, আর ভেক্টর এইটা ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। কিভাবে জানো? এই যে আমি তোমার এখানে দেখাই, এসি ভেক্টর এটা সমান সমান এ বি প্লাস হচ্ছে বিসি। তাহলে অতএব আর ভেক্টর এটা সমান সমান এই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। দেখো তাহলে পি আর কিউ এর ভেক্টর যোগফল, পি আর কিউ এর ভেক্টর যোগফল হবে আর। অনেকে ভাবে কি ভাই আপনি বললেন ভেক্টর বীজগণিত ফলো করে না, ভেক্টর বীজগাণিতিক সাধারণ বীজগাণিতিক নিয়ম মানে না, তা আপনি যে যোগ করে লিখলেন পি প্লাস কিউ আর, এই যে তুমি তো বুঝতে ভুল করে ফেলছো। এই লাইনের মানে এই লাইন না, এই দুটো লাইনের মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স, এই দুটো লাইনের মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স। এই লাইনের মিনিংটা এটা না, এটা না, এই লাইনের মিনিংটা এটা হবে না। এই লাইন বুঝাচ্ছে পি এর মান আর কিউ এর মান যোগ করলে পাওয়া যাবে আর এর মান। মিথ্যা কথা, এটা ভেক্টর, এটা ভেক্টরের বুঝাচ্ছে না, এটা ভুল কথা, এটা ভুল কথা। যে পি এর মান আর কিউ এর মান যোগ করলে আর এর মান পাওয়া যাবে, এটা ভুল কথা। তো নর্মাল কমন সেন্স, তুমি ভাবো তো এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর আর এই বাহুর দৈর্ঘ্য, এই দুই বাহুর যোগ করলে কোনোদিন এই বাহু হয়? আমরা তো নিজেরাই জানি যে ত্রিভুজের দুই বাহুর যোগফল অপর বাহু থেকে বড়, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু থেকে বড়। তাহলে পি আর কিউ এর মান যোগ করলে কোনোদিন আর এর মান পাওয়া যায়? এটা তো মিথ্যা কথা। তাহলে এই লাইনের মিনিংটা এই লাইন না, এই দেখো উপরে ভেক্টর সাইন আছে, এটা আসলে কি বোঝাচ্ছে? পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি বা রেজাল্টেন্ট হবে আর ভেক্টর। তোমার ঠিকানা দিচ্ছে, মান এখনো দেয়নি। ধরো পি এর মান হচ্ছে 6 একক, ধরো যে পি এর মান হচ্ছে 6 কিলোমিটার, কিউ এর মান হচ্ছে 4 কিলোমিটার, ধরো ঠিক আছে, ধরো যে 4 কিলোমিটার। তাহলে এই যে এই লব্ধি আর এর মান কত কত আমি বলতে পারবো না এখন, কিন্তু আর এর মান 10 কিলোমিটার না, 6 যোগ 4 10 কিলোমিটার না, এটা সরণ না। আর এর মান কত? অনেকে বলতে ভাই পিথাগোরাস, পিথাগোরাস বা অন্য কোনো গোরাস, সেটা আমরা দেখব, কিন্তু আপাতত এইটা না। তাহলে এইটা হচ্ছে, এটা আমাকে অ্যাড্রেস দিচ্ছে, ঠিকানা দিচ্ছে যে এই ভেক্টর আর এই ভেক্টরের রেজাল্টেন্ট হবে এই বাহুটা, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্যই হবে লব্ধির মান। মানে আমি যদি জিজ্ঞেস করি আর এর মান কত হবে, এই যে লব্ধি এর মান কত হবে, মানটা কত হবে, এই মানটা হবে হচ্ছে এসি এর দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্য। এই এসি এর দৈর্ঘ্য 10 না, এই যে 4 আর 6 যোগ করে 10 না। এখন এসি এর দৈর্ঘ্য, তুমি বলতে ভাই মান দেন, আমাকে মান দেন, দিব, একটু ওয়েট করো, দিব তোমাকে। আমরা আপাতত ঠিকানা পাইছি, ঠিকানা অ্যাড্রেসটা পাইছি, কে লব্ধি কে, দুটো ভেক্টর পি আর কিউ, তো এদের লব্ধি কে, এদের লব্ধি হচ্ছে আর, আমরা ঠিকানাটা পাইছি, অ্যাড্রেসটা পাইছি। এবার আমরা ওই অ্যাড্রেস থেকে লব্ধির মান আর দিক বের করব, ঠিক আছে, ওয়েট করো, আমরা মান আর দিক বের করব। আপাতত আমরা ঠিকানাটা জানলাম, লব্ধিটা কে হবে কিভাবে হবে সেটা আমরা জানলাম। যে দুইটা ভেক্টরকে, ধরো এখানে দুটা ভেক্টর আছে, দেখো বইতে আমাদের এরকম লেখা আছে যে এ একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ধরো এ ভেক্টর, ঠিক আছে, আর
এ আর একটা ভেক্টর, ধরো এ আর একটা ভেক্টর, ধরো এটার নাম দিলাম হচ্ছে বি ভেক্টর, এটার নাম দিলাম বি ভেক্টর, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। তাহলে এই এ ভেক্টর বি ভেক্টর মান টান বলে দেওয়া আছে, বলা হচ্ছে এদের লব্ধি কত হবে। তাহলে বইতে যেটা বলা আছে যে দুইটা ভেক্টরের একটার পায়ের সাথে আরেকটার মাথা সংযুক্ত করে পরপর বসাও, পরপর বসাও। তাহলে একটার পায়ের সাথে একটা মাথা সংযুক্ত করে পরপর বসাইতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে এ ভেক্টর, এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসলাম। এবার বি ভেক্টরটাকে তুলে সরাই, এই যে বি ভেক্টর, বি ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে আসি। এই যে এর মাথার সাথে বি এর পাকে বসাইলাম, যে একটার সাথে আরেকটার পরপর সংযুক্ত করব। তাহলে বি ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে আসলাম। তো বলা হচ্ছে যে দুইটা ভেক্টর দেওয়া থাকলে, দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে একটি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে অপর ভেক্টরের পাদবিন্দু সংযুক্ত করে এভাবে পরপর তুমি বসাবা, বসায় একটা ত্রিভুজ গঠন করবা। ঠিক আছে, ত্রিভুজ গঠন করবে। দেখো বসাইছি, এবার ত্রিভুজ গঠন করবো কিভাবে? এই যে লব্ধি, রেজাল্টেন্ট লব্ধিটা হবে কি, এর পাদবিন্দু আর এর শীর্ষবিন্দু যোগ করে দিবা, তাহলে হবে লব্ধি। হ্যাঁ তাই তো, এটা একটা সরণ ভেক্টর, এটা একটা সরণ ভেক্টর বললে লব্ধি সরণ ভেক্টর তো এইটাই হবে, লব্ধি সরণ ভেক্টর তো এইটাই হবে, এই যে এটাই তো হবে। তাহলে এটাই হবে এদের লব্ধি, এ আর বি এর লব্ধি, ধরো সি, তাহলে এই যে সি হবে এ আর বি এর লব্ধি। এখন এই সি এর মান কত সেইটা আমরা বের করব, সেইটা আমরা খুঁজে খুঁজে বের করব। তাহলে এর মান এবং এর দিক এইটা আমরা বের করব, এটা আমরা হিসাব করব, সামনে হিসাব করে বের করব, হিসাব করে বের করব। ঠিক আছে, তাহলে ত্রিভুজ সূত্র ডান। এবার শোনো, আমরা সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র এগুলা পরে পড়বো। আপাতত ত্রিভুজ সূত্র শিখলাম এবং এখান থেকে এবার আমরা দুটো জিনিস দেখব এবং খুবই ম্যাজিক্যাল জিনিস। ভেক্টর রাশি সংযোগ এবং বিনিময় এবং বন্টন এই তিনটা জিনিস মানে। ভেক্টর রাশি সংযোগ, বিনিময়, বন্টন এই তিনটা জিনিস মানে। তো আমরা এখন একটু দেখবো যে ভেক্টর রাশি বিনিময় মানে, ভেক্টর রাশি সংযোগ মানে, এই দুইটা জিনিস আমরা একটু দেখবো। চেঞ্জ করলাম, তাহলে লিখো যে বিনিময় সূত্র মানে ভেক্টর রাশি নাকি বিনিময় মানে? বিনিময় সূত্র ভেক্টর রাশি মানে। তো আমরা লোকজনের মুখের কথা বিশ্বাস করি না, তুমিও আমার মুখের কথা বিশ্বাস করবে না যে বিনিময় মানে কিনা ভাই আমরা প্রমাণ করে দেখতে চাই। তো বিনিময় সূত্রটা কি আগে তো এটা বুঝি। বিনিময় সূত্র হচ্ছে 2 যোগ 3 সমান সমান 3 যোগ 2, এটা হচ্ছে বিনিময়। বিনিময় মানে জায়গা অদল বদল, আমার জায়গায় তুমি আসো, তোমার জায়গায় আমি যাই, আসো। তাহলে এটাই হচ্ছে অদল বদল। 2 ছিল প্রথমে, সে চলে গেছে শেষে, 3 ছিল শেষে, সে চলে আসছে প্রথমে, এই যে বিনিময় করছে। ঠিক আছে, বিনিময় করছে, জায়গা অদল বদল, এটারে বলা হয় বিনিময়। তো ভেক্টর রাশি নাকি বিনিময় মানে, এই কথা বলা আছে, ভেক্টর রাশি নাকি বিনিময় মানে। তো এটা তো স্কেলার, স্কেলার যে মানে এটা আমরা জানি, কারণ 2 আর 3 যোগ করলে 5 হয়, 3 আর 2 যোগ করলেও 5 হয়, 2 এর সাথে 3 যোগ করলে 5, 3 এর সাথে 2 যোগ করলে 5। স্কেলার রাশি বিনিময় মানে এটা আমরা জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভেক্টর কি মানে? তো তুমি বললা ভাই মানে, তো মানে কেমনে বললা? তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া তো বলা যাবে না। অথবা অনেকে বলে ভাই মানে না, তো মানে না বা মানে না, মানে না বা মানে, এটা যদি তুমি প্রমাণ ছাড়া বলো তাহলে তো হবে না। দেখো শিওরলি বলতে পারতেছি না, কেন? অনেকে বলতে ভাই স্কেলার রাশি মানলে তো ভেক্টর রাশিও মানে না, স্কেলার রাশি মানলে ভেক্টর রাশি মানে, এটা কোনো লজিক হইতে পারে না। স্কেলার রাশি যোগ বিয়োগ আর ভেক্টর রাশি যোগ বিয়োগ কি একই নিয়মে হচ্ছে না? তাহলে স্কেলার রাশি মানলে ভেক্টর রাশি নাও তো মানতে পারে। তো সেটাই আমরা চেক করবো, মানে কি মানে না দেখি তো। তাহলে আমি যদি ভেক্টরের বিনিময় লিখি, তাহলে ভেক্টরের বিনিময়টা কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এটার যোগফল এ আর বি ভেক্টরের যোগফল যা, তাহলে বি আর এ ভেক্টরের যোগফল হতো তাই হবে। তাহলে ভেক্টর কয়টা? 2টা। তাহলে আমরা দুটো ভেক্টর নিই, ঠিক আছে, তুমি তোমার ইচ্ছা মতো দুটো ভেক্টর এখানে নিবা, ইচ্ছা মতো দুটো ভেক্টর নিবা। ধরো এই একটা ভেক্টর আমি নিলাম, একটা ভেক্টর নিলাম, আর একটা ভেক্টর নিলাম, ধরো এই একটা ভেক্টর, এই যে দুটো ভেক্টর নিলাম, এই যে দুটো ভেক্টর আমি ধরো আমার ইচ্ছা মতো নিলাম, এই হচ্ছে দুটো ভেক্টর। ঠিক আছে, দুটো ভেক্টর নিলাম। এবার একটা কাজ করি, দুটো ভেক্টর তো 2 জায়গায় লেখা আছে, তো দুইটা ভেক্টরের পাদবিন্দুকে এক জায়গায় নিয়ে আসি, তুলে এক জায়গায় নিয়ে আসলাম, তুলে এক জায়গায় নিয়ে আসলাম। নাম দিই, এই ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর, এই ভেক্টরটার নাম দিই এ ভেক্টর, আর এই ভেক্টরটার নাম দিই হচ্ছে বি ভেক্টর, নাম দিলাম। এবার আসো, আমরা কি করব, জিওমেট্রিক্যালি, যেহেতু ভেক্টর রাশি জিওমেট্রি ফলো করে, জিওমেট্রিক্যালি আমরা বিনিময় সূত্রতে ভেক্টর রাশি মানে এটা প্রমাণ করে দেখাবো। তাহলে দেখো একটু নাম দিই, এই বিন্দুটার নাম দিই ও, এটার নাম দিই হচ্ছে পি, এটার নাম দিই হচ্ছে ধরো কিউ,
ঠিক আছে, ও পি কিউ নাম দিলাম। এবার আসো এদের নিয়ে একটা সামান্তরিক এঁকে ফেলি। ঠিক আছে, এদের দিয়ে একটা সামান্তরিক এঁকে ফেলি। এদের দিয়ে একটা সামান্তরিক যদি এঁকে ফেলি, দেখো তো বেঁকে যাচ্ছে খালি, লাগবেই না, খাদি হাতে আঁকবো। দেখো এদের দিয়ে একটা সামান্তরিক আঁকবো, এদের দিয়ে এই যে একটা সামান্তরিক আঁকলাম। এদেরকে সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক আঁকলাম। ইস রে, এত কষ্ট হচ্ছে কেন, খালি বেঁকে যাচ্ছে। আচ্ছা হইল, নাও মানে নাও। এবার আসো, সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। এই বিন্দুটার নাম দিলাম, এই বিন্দুটার নাম দিলাম আর। সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। দেখো সমান ভেক্টরের ডেফিনেশন অনুযায়ী একটা ভেক্টরকে আমি ইচ্ছা মতো, ধরো এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর এ, ঠিক আছে, এই ভেক্টরটা এ, এই ভেক্টরটাকে সমান ভেক্টরের ডেফিনেশন অনুযায়ী আমি যেখানে খুশি সেখানে লিখতে পারি। এই ভেক্টরটাকে এখানে আছে তো, ভেক্টরটা এখানে আছে তো, এখানে আছে তো, আমি এখান থেকে তুলে নিব, এখান থেকে ভেক্টরটাকে তুলে নিব, যেখান থেকে তুলে নিলাম, তুলে নিয়ে আমি এখানে লিখতে পারি, তুলে নিয়ে আমি এখানে লিখতে পারি, তুলে নিয়ে এখানে লিখতে পারি, তুলে নিয়ে তোমার বাড়িতে পাঠিয়ে দিতে পারি। ধরো এটা তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এরকম কি মান আর দিক সেম রাখতে হবে, মান আর দিক সেম রেখে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি। লন্ডন নিয়ে যাইতে পারি, আমেরিকা নিয়ে যাইতে পারি, সব জায়গায় নিয়ে যেতে পারি, কোনো ব্যাপার না। তাহলে তুমি এবার দেখো, এটা যদি এ ভেক্টর হয়, সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এই বাহু বরাবর হতো এই ভেক্টর, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, সমান ভেক্টরের ডেফিনেশন। এই বাহুর মান যা, এই বাহুর মানও তাই। কেন? কারণ বাহুর দৈর্ঘ্য সেম। তাহলে এটা যদি এ ভেক্টর হয়, তাহলে অবভিয়াসলি এটাও এ ভেক্টর। ঠিক একইভাবে এটা যদি বি ভেক্টর হয়, তাহলে অবভিয়াসলি এটাও বি ভেক্টর, অবভিয়াসলি এটাও বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এবার আসো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে আসো এখান থেকে পরপর এ আর বি নাও, এটা এ নাও, এটা বি নাও। তাহলে এ মানে ওপি আর পি কিউ, সরি পি আর, ওপি ওপি প্লাস, দেখো বি মানে হচ্ছে পি আর, পরপর নিলাম, ওপি আর পি আর নিলাম। নিয়ে এবার ভেক্টর জায়গায় ত্রিভুজ বিধি খাটাও, এই যে একটু আগে শিখে আসা ওপি প্লাস পি আর, তার মানে ও আর, এই যে ও আর। তাহলে কি হবে এটা? ও আর। একটা শর্টকাট টেকনিকের কথা বলি। শর্টকাট টেকনিক হচ্ছে, যদি চিত্র আঁকতে না চাও তাহলে মাঝখান দিয়ে কমন জিনিসটা ভ্যানিশ করে দাও। ও পি পি আর, পি পি ভ্যানিশ, পি পি ভ্যানিশ, পড়ে থাকলো ও, পড়ে থাকলো আর। বুঝছো? এবার আসো রাইট হ্যান্ড সাইড। তাহলে চলে যাও রাইট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড হচ্ছে বি প্লাস এ। ওকে, বি প্লাস এ, তাহলে পরপর বি আর এ নিব, বি আর এ নিব। তাহলে এই যে এটা বি, এটা এ, ভেক্টর যোগে ত্রিভুজ বিধি বি এ। তাহলে ও কিউ আর কিউ আর, তাহলে মাঝখান থেকে কিউ কিউ ভ্যানিশ, বা এই যে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি চিত্রে তাকাইলে ও কিউ কিউ আর মানে ও আর, ও আর। বোঝো তো নাকি? এগুলো তো 9 10-এ পড়া। এটা এটা এই যে, তার মানে এটা ভেক্টর যোগে ত্রিভুজ বিধি। তাহলে এবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখো দেখো দেখো। তাহলে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড থেকে পাই এ প্লাস বি এর ফলাফল ও আর, বি প্লাস এর ফলাফল ও আর। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, দ্যাট মিনস এ প্লাস বি সমান সমান বি প্লাস এ। সুতরাং ভেক্টর রাশি বিনিময় মানে প্রমাণিত। এইবার তুমি জোর গলায় বলো, এবার বাসা থেকে বের হও, বাসা থেকে বের হয়ে উঠানে দাঁড়ায় চিল্লায় চিল্লায় বলো ভেক্টর রাশি বিনিময় মানে, বুঝছো, প্রমাণিত, প্রুভড। প্রমাণ করার পরে তুমি চিল্লায় বলবা, কেউ ঠেকাবে না। ঠিক আছে, উঠানে দাঁড়ায় চিল্লাই চিল্লাই বলবা ভেক্টর রাশি বিনিময় মানে, এভাবে চিল্লাইবা। কি ক্লিয়ার? এইবার বিনিময় মানে দেখি সংযোগ মানে কিনা। সংযোগ, স্কেলার রাশি তো আমরা ছোটবেলায় শিখছিলাম, স্কেলার রাশি সংযোগ মানে। ভেক্টর রাশি কি মানে? তো ওই যে আগের মতো জোর দিয়ে তো বলতে পারবো না। তাহলে আপাতত দেখি
সংযোগ সূত্র মানে কি না আপাতত দেখি যে মানে কি না, মানলে তাড়াতাড়ি আমরা উঠানে গিয়ে চিল্লায় চিল্লায় বলবো। তাহলে সংযোগ সূত্র, সংযোগ কি আগে তোমার সংযোগটা বুঝাই। 2 যোগ 3 যোগ করে তার সাথে 4 যোগ করা, আর 3 আর 4 আগে যোগ করে তার সাথে পরে 2 যোগ করা, একই জিনিস। 3 আর 4 5, 5-এর সাথে 4 যোগ করলে 5-এর সাথে 4 যোগ করলে 9, 3 আর 4 7, 7-এর সাথে 2 যোগ করলে 9। আচ্ছা স্কেলের তো মানে, স্কেলার মানে, প্রশ্ন তো ভেক্টর মানে কি না। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করব, যোগ করে তার সাথে সি ভেক্টর। এবার বি ভেক্টর আর সি ভেক্টর যোগ করব, তার সাথে এ ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করব, তার সাথে সি ভেক্টর। বি ভেক্টর আর সি ভেক্টর যোগ করব, তার সাথে এ ভেক্টর। তো ফলাফল একই, ফলাফল একই। তো সেটাই দেখাও। এটা আমরা আগে ম্যাথমেটিক্যালি প্রমাণ করব, তারপরে আবার একটা ম্যাজিক দেখবো, বুঝছো? তারপরে আমরা একটা সুন্দর ম্যাজিক দেখব। তাহলে কয়টা ভেক্টর লাগবে এটা প্রমাণ করতে? 3টা ভেক্টর লাগবে। কয়টা? 3টা। তাহলে 3টা তুমি তোমার ইচ্ছা মতো নিয়ে নাও। এই যে ধর আমি নিলাম এ ভেক্টর, তারপরে বি ভেক্টর, তারপর ধরো এটা নিলাম বি ভেক্টর, আর তারপরে এ আর একটা ভেক্টর নিলাম সি ভেক্টর, তারপরে এ আর একটা ভেক্টর নিলাম সি ভেক্টর। তাহলে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর 3টা পরপর ভেক্টর নিয়ে নিলাম। এবার বিন্দুগুলো একটু জুড়ে দিই। ও বিন্দু, পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু। ঠিক আছে, তাহলে এবার আসো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের হিসাব নিকাশ। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ প্লাস বি তার সাথে যোগ সি। তাহলে এবার তুমি ওখানে দেখো, চিত্রে তাকাও। এ মানে ও পি, দেখো দেখছো ও পি। বি মানে পি কিউ, এই দুইটা যোগ করে তার সাথে সি, সি মানে কিউ আর। তাহলে ব্র্যাকেটের মধ্যে যোগ আগে করতে হয়, ছোটবেলা শিখানো নিয়ম। তাহলে ও পি এ প্লাস বি, ও পি পি কিউ, ওই যে ও পি পি কিউ, তাহলে তো ভাই ও কিউ, ও কিউ, ও কিউ। তাহলে ও কিউ, ও কিউ, কিউ আর শর্টকাট ভ্যানিশ করে দিব, কিউ কিউ ভ্যানিশ। তাহলে পড়ে থাকলো ও আর। একটু চিত্র দেখিও। ও কিউ কিউ আর, ও কিউ কিউ আর, ও কিউ কিউ আর, ও কিউ কিউ আর যোগ করলে পাওয়া যাবে ও আর। বুঝছো? এবার রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আসো, তাহলে এ মানে ওপি, কিন্তু আমরা আগে যোগ করব বি আর সি, দ্যাট মিন্স পি কিউ প্লাস কিউ আর। তাহলে পি কিউ কিউ আর, পি কিউ কিউ আর, পি কিউ কিউ আর, পি আর, পি আর, পি কিউ কিউ আর, পি আর। তাহলে ওপি প্লাস পি আর, বুঝতে কি পেরেছ? এবার ওপি পি আর, ওপি পি আর, ফলাফল ওই একই ও আর। তার মানে এ এর সাথে বি যোগ করে তারপরে সি যোগ করা যে কথা, বি এর সাথে সি যোগ করে তারপরে এ যোগ করা একই কথা। ঠিক আছে, কথা একই, ফলাফল একই। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলে ভেক্টর রাশি বিনিময় মানে সংযোগ মানে, বিনিময় মানে সংযোগ মানে, বিনিময় মানে সংযোগ মানে। তাহলে এবার আবার দৌড় দাও উঠানে দৌড় দাও, বাসার উঠানে দৌড় দাও, নয়তো ছাদে চলে যাও। যাদের উঠান নাই তাদের ছাদে চলে যাও, গিয়ে বলো, মাইকিং করে বলবা ভেক্টর রাশি সংযোগ মানে, এভাবে চিল্লায় চিল্লায় বলবা। মেলা পড়া ফেলছি না আজকে। ভেক্টর রাশি সংযোগ মানে, হ্যাঁ গুড। এবার চলো একটা ম্যাজিক দেখি। ম্যাজিক মুন্সি, হুমায়ুন আহমেদের একটা বই ছিল ম্যাজিক মুন্সি। ঠিক আছে, এবার আমরা একটা ম্যাজিক দেখব। ঠিক আছে, তাহলে চলো দেখি। শোনো, এবার আমরা তো আগে 3টা ভেক্টর নিয়ে সংযোগ দেখালাম। এবার আসো 3টার বেশি নিব, 4টা 5টা নিব। এই একটা ভেক্টর সবুজ ভেক্টর,
তারপরে এই একটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর, এই ভেক্টরটা নীল ভেক্টর, একটু বড় ভেক্টর। তারপর এই একটা ভেক্টর নিলাম ইচ্ছা মতো, যে ভাই কেমনে নিচ্ছেন, ইচ্ছা মতো নিচ্ছি। এই একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটা এই যে বেগুনি ভেক্টর। আর একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটা হচ্ছে কমলা ভেক্টর। এই যে চারটা নিলাম। এবার আসি চারটা ভেক্টরকে আমরা যোগ করব। কোনটা আগে কোনটা পরে ম্যাটার করে না, ইচ্ছা মতো নিব। ধরো প্রথমে সবুজ নিব, তারপরে কমলা নিব, তারপরে নীল নিব, তারপরে বেগুনি নিব, যোগ করব। আবার তারপরে মনে করো যে আরো একটা উল্টা আরো একটা কিছু করব, তাহলে করে দেখি ফলাফল একই পাওয়া যায় কিনা। তো এই যে এটা হচ্ছে স্মার্ট বোর্ডের সুবিধা। হাতে আঁকলে তো মনে করো মুছে মুছে আঁকতে হইতো, হাতে আঁকলে একটু এদিক ওদিক হইতে পারে, কিন্তু স্মার্ট বোর্ডে তো ভেক্টরকে শিফট করব। তো ভেক্টরকে শিফট কি কপি করে নিয়ে বসাবো, ভেক্টর এদিক ওদিক হওয়ার, দিক এদিক ওদিক হওয়ার কোনো কাহিনী নেই। তাহলে এবার আসো, আমি আমার ইচ্ছা মতো নিচ্ছি, ইচ্ছা মতো। তাহলে প্রথমে নিলাম ধরো কাকে, নীল ভেক্টরটাকে নিলাম প্রথমে, এই যে নীল ভেক্টর। তাহলে এটাকে এই যে কপি করে নিলাম, মানে যোগ করবো আর কি। তাহলে যোগ করা মানে কি, একটার মাথার সাথে আর একটা পা পর পর বসানো। তাহলে এটাকে নিয়ে এখানে বসালাম। তারপরে এই বেগুনিটাকে নিলাম, বেগুনিটাকে নিয়ে গেলাম, নিয়ে এই যে নীলটার মাথায় বসালাম। ঠিক আছে, বেগুনিটাকে নিয়ে নীলটার মাথায় বসালাম, বুঝছো? এই যে বেগুনিটা, এটাকে নিয়ে এই যে নীলটার মাথায় বসাই দিলাম। এই তারপরে কোনটা নিব, তারপরে নিলাম ধরো কমলাটা, কমলাটা নিলাম, নিয়ে কমলাটাকে এখানে বসালাম, এই বসালাম। তারপরে কোনটা নিব, তারপরে নিব সবুজটা, নিলাম সবুজটা, সবুজটাকে নিয়ে এর মাথায় বসালাম, এই যে বসাই দিলাম। এই তাহলে এবার আসো, লব্ধি হবে আদি বিন্দু টু শেষ বিন্দু। এইভাবে তুমি গেলা গেলা, এভাবে গেলা এভাবে গেলা, এখানে পৌঁছাইলা। লব্ধি হবে আদি বিন্দু টু শেষ বিন্দু। তাহলে এবার আদি বিন্দু আর শেষ বিন্দু যোগ করে আমরা পাবো লব্ধি। এই যে আদি বিন্দু আর শেষ বিন্দু যোগ করে পাবো লব্ধি। ঠিক আছে, তাহলে এই যে লব্ধিটা হচ্ছে সাদা কালি, এটাই হচ্ছে আমাদের এই যে লব্ধি। নীল ভেক্টর, বেগুনি ভেক্টর, কমলা ভেক্টর, সবুজ ভেক্টরের লব্ধি হচ্ছে এইটা। এইবার আসো, এবার আমরা একটু অন্য অর্ডারে সাজাবো। এবার অন্য অর্ডারে সাজাবো, দেখি তো একই পাওয়া যায় কিনা। এবার মনে করো কমলাটা নিলাম আগে, এই যে কমলাটা নিলাম আগে, তারপরে মনে করো নীলটা নিলাম, তারপরে মনে করো সবুজটা নিলাম। ঠিক আছে, তারপরে সবুজটা নিলাম, তারপরে মনে করো বেগুনিটা নিলাম। এই যে দেখো, এবার অর্ডারটা আলাদা না? কথা হচ্ছে কি, যাই নিই না কেন লব্ধি আমি একই পাবো, লব্ধি আমি একই পাবো, যা নিই না কেন লব্ধি আমি একই পাবো। কিভাবে, এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসলাম। এই দেখো বসাই দিচ্ছি, দেখো মিলে গেছে কিনা। জাস্ট পাদবিন্দু বসাবা, দেখবা মাথা মিলে গেছে। পাদবিন্দু ঠিকঠাক জায়গায় বসাবা, দেখবা মাথা মিলে গেছে। দেখো এই যে লব্ধি, দেখছো? মজা না? বলো মজা কিনা, বলো 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 বলো, দেখছো কত মজা? ঠিক আছে, আর একটা দেখাই, আসো। এবার তোমরা বলো কোনটা নিবা আগে, বলো কোনটা। বেগুনিটা নিয়ে আগে, আচ্ছা নিলাম, বেগুনিটা আগে নিলাম। তারপর কোনটা নিবো বলো, বলো কমেন্ট করো। হ্যাঁ, যে কোনো অর্ডারে মিলবে, কারণ সংযোগ সূত্র মানে যে। এবার নিব গ্রিন, আচ্ছা গ্রিন, তাহলে গ্রিনটা নিলাম। আসো গ্রিনটা নিলাম, গ্রিনটা নিয়ে এই যে বেগুনিটার মাথায় বসাই দিলাম। তারপর তারপর কোনটা নিব বলো বলো বলো, তারপর কোনটা নিব? তারপর এটা নিলাম নাকি, তারপর এটা নিলাম, নিলাম, তারপর কমলাটা নিলাম, এই যে কমলাটা নিলাম। এই এবার পাদবিন্দু শীর্ষবিন্দু, তাহলে এই যে লব্ধি দেখি মেলে কিনা। তাহলে পাদবিন্দু বসাই দিয়ে মিলাবো, দেখো পাদবিন্দু বসাই দিলে শীর্ষবিন্দু অটোমেটিক্যালি মিলেছে। আমি কিন্তু মাথার তাকাচ্ছি না, মাথার দিকে আমি তাকাচ্ছি না, আমি জাস্ট পাদবিন্দুর দিকে তাকাচ্ছি যে পাদবিন্দু মিললো কিনা। দেখো পাদবিন্দু নিলে মাথায় তাকাই দেখতেছি, ও হো মাথাও তো মিলে গেছে। তাহলে এটা হচ্ছে এই যে সংযোগ সূত্রের ম্যাজিক, কোনটা আগে কোনটা পরে ডাজ নট ম্যাটার। তাহলে ভেক্টর তুমি যে কোনো অর্ডারে যোগ করলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ভেক্টরের লব্ধি একই হবে, হইতে হবেই, বুঝছো? তাহলে মজা না বলো তো? দেখছো, ভেক্টর হচ্ছে মজা, ইন্টারের ফিজিক্স হচ্ছে মজা, ইন্টারের ফিজিক্স হচ্ছে মজা।
তাহলে এবার শোনো, তাহলে নেক্সট দিন আমরা আরো অনেক কিছু পড়বো, সামান্তরিক সূত্র পড়বো, বন্টন সূত্র পড়বো, বহুভুজ সূত্র পড়বো, ঠিক আছে? বুঝতে পারলে সব সহজ। এই তো রাকিবুল বলছে বুঝতে পারলে সব সহজ। গুড রাকিবুল, গুড। বলো এবার তোমাদের কোনো কথা থাকলে বলো। অপার ভাইও ক্লাস করছে, অপার ভাইও ক্লাস করছে, তাহলে তো ভালোই। সমতলীয় ভেক্টর হইলেই কি সমজাতীয় হতে হবে? সমতলীয় ভেক্টর সমজাতীয় হইতে হবে কিনা নট নেসেসারি, সমজাতীয় হওয়াটা নট নেসেসারি, বুঝছো? তবে সদৃশ, সমান, বিসদৃশ এগুলো ভেক্টর সমজাতীয় হইতে হবে অবশ্যই। সাবিনা ইয়াসমিন বলছে ভেক্টরের উপর কয়টা ক্লাস নেবেন ভাইয়া? ভেক্টরের উপর কয়টা ক্লাস লাগবে আমি জানি না, বুঝছো? আমাকে এই জিনিসগুলো জিজ্ঞেস করিও না, বুঝছো? সুরাইয়া পারভিন, আমি রাজশাহী থেকে, তুমি রাজশাহী থেকে, ভালো তো। ভাই কোন কলেজ? আমি হচ্ছে ডিআরএমসি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। নয় নম্বর স্লাইডের 6 নং বুঝি নাই। হই, আবার দেখো। বললাম তো রাকিবুল ইসলাম, বললাম তো যে আমি ডিআরএমসিতে পড়ছি। টেন্সর ভেক্টরটা আবার একটু বুঝাই দিলে ভালো হয়। বুঝবা, টেন্সর ভেক্টরটা পরে বুঝবো, ঠিক আছে? আপাতত যতটুকু বলছি ততটুকুতে ঠিক আছে। টেন্সর ভেক্টর আমি তোমার হাতে কলমে বুঝাই দিব, ম্যাজিক দিয়ে দিয়ে বুঝাই দিব, বুঝছো? এই পড়ে গেল। তাহলে চলো, টাটা, বাই বাই, টাটা টাটা।